বলতেছে একটি নির্দিষ্ট তেজস্ক্রিয় নিউক্লিয়াস ঠিক কোন মুহূর্তে বিকিরণ করবে সেটি বলা সম্ভব নয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস হলো সেই ধরনের নিউক্লিয়াস যেটা পরিবর্তিত হয়ে অন্য কোনো মৌলে পরিবর্তন হবে। এখন সেটার ভিতরে কি হবে? হিলিয়াম সংযোজন হবে অথবা হাইড্রোজেন সংযোজন হবে, এইভাবে সে অন্য আর একটা মৌলতে পরিণত হয়ে যাবে। তাহলে মূলত এখানে কিসের কথা বলতেছি? তেজস্ক্রিয় নিউক্লিয়াসের কথা বলতেছি। একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস ঠিক কোন মুহূর্তে বিকিরণ করবে, তো শক্তি বিকিরণ যখন করে তখনই পরিবর্তনটা হয়। শক্তি যা আছে সেখান থেকে বিকিরণ যখন করবে তখনই নতুন আর একটা মৌল রূপান্তরিত হবে। প্রকৃতিতে যে আমরা যে পড়ি 118টা মৌল, বেসিক্যালি কিন্তু 118টা মৌল নয়, আছে 40টা। সেই 40টা থেকে পরিবর্তিত হয়ে অন্য অন্য মৌলে রূপান্তরিত হয়। পদার্থ বিজ্ঞান শুধু তার বিকিরণ করার সম্ভাবনাটি বলতে পারে। পদার্থ বিজ্ঞান বলতে পারে তার বিকিরণ করার কি সম্ভাবনা, যে সে বিকিরণ করতে পারে কি পারে না। সে কারণে তেজস্ক্রিয়তার পরিমাণ বের করার জন্য অর্ধায়ু এর ধারণা, অর্ধায়ুর ইংরেজি হলো হাফ লাইফ ধারণাটি ব্যবহার করা হয়। যে পরিমাণ সময়ের ভেতরে অর্ধেক সংখ্যক নিউক্লিয়াসের তেজস্ক্রিয় বিকিরণ ঘটে সেটাই হচ্ছে অর্ধায়ু। খুবই ইম্পর্টেন্ট, কি যে পরিমাণ সময়ের ভেতর অর্ধেক সংখ্যক নিউক্লিয়াসের তেজস্ক্রিয় বিকিরণ ঘটে সেটি হচ্ছে অর্ধায়ু। কাজেই যে নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা যত বেশি তার অর্ধায়ু তত কম। তার মানে কি, নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা বেশি হলে তো খুব দ্রুত সেটা মানে কি অন্য মৌলে পরিবর্তন হয়ে যাবে, তো তার অর্ধায়ুটাও অত কম হবে যেহেতু দ্রুত ঘটে যেতেছে। কাজে এখানে তেজস্ক্রিয়তা যত বেশি অর্ধায়ু তত কম। স্থিতিশীল নিউক্লিয়াস যার কোনো তেজস্ক্রিয়তা নাই তাকেই বলা হয় হচ্ছে স্থিতিশীল নিউক্লিয়াস, যে নিজের মতো থাকতে চায়, যে নিজেকে বদলাইতে চায় না। তাহলে এখন বলতেছে স্থিতিশীল নিউক্লিয়াস যার কোনো তেজস্ক্রিয়তা নাই তার অর্ধায়ুকে আমরা অসীম বিবেচনা করি। স্থিতিশীল নিউক্লিয়াসের তেলে যার কোনো তেজস্ক্রিয়তা নাই তার অর্ধায়ুকে আমরা কি বলি? অসীম। যে মৌলটা স্থিতিশীল, যে মৌলটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার অর্ধায়ুকে আমরা বলি অসীম। আমরা আবার রিভিশন দিই। একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস ঠিক কোন মুহূর্তে বিকিরণ করবে সেটি বলা সম্ভব নয়। মানে একটা নিউক্লিয়াস ঠিক কোন মুহূর্তে বিকিরণ করবে সেটা যেহেতু বলা সম্ভব নয়, কিন্তু কোন সময়ের অর্ধেক সময়ে, মানে যে সময় বিকিরণ করবে তার অর্ধেক সময়টা বলা অনেক ক্ষেত্রেই সম্ভব। সেই জন্যই এই অর্ধায়ুর ধারণাটা প্রয়োগ করছে। তো বলতেছে যে সম্ভাবনাটা যে কোন সময় বিকিরণ করবে তার একটা সম্ভাবনাটা আমরা বলতে পারি, কিন্তু নির্দিষ্ট এক্সাক্ট পয়েন্টটা বলতে পারি না। এই সম্ভাবনাটা বের করার জন্যই তেজস্ক্রিয়তার পরিমাণ বের করার জন্য অর্ধায়ুর ধারণাটা ব্যবহার করা হয়। যে পরিমাণ সময়ের ভেতর অর্ধেক সংখ্যক নিউক্লিয়াসের তেজস্ক্রিয় বিকিরণ ঘটে সেটিই হচ্ছে অর্ধায়ু। কাজেই যে নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা যত বেশি তার অর্ধায়ু তত কম। এটাই হচ্ছে ঘটনা, বেশি আর কম। তেজস্ক্রিয়তা বেশি, অর্ধায়ু কম। তেজস্ক্রিয়তা কম, অর্ধায়ু অসীম। এই যে বলতেছে তেজস্ক্রিয়তা কম বলতে স্থিতিশীল নিউক্লিয়াস তার যার ভিতরে কোনো তেজস্ক্রিয়তা নাই তার অর্ধায়ুকে আমরা কি বলি? অসীম। এখানে একটি বিষয় জেনে রাখা দরকার, তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসের ঘটনা। তেজস্ক্রিয়তা ঘটে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াস কোনটা মনে আছে? যার ভিতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। পরমাণুর ঠিক কেন্দ্র, যেমন পৃথিবীর কেন্দ্র আছে আবার সৌরজগতের কেন্দ্র আছে, ঠিক তেমনি ভাবে পরমাণুর কেন্দ্র আছে। সেই পরমাণুর কেন্দ্রেই কি ঘটে? তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ করে একটি নিউক্লিয়াস অন্য নিউক্লিয়াসে পরিবর্তিত হয়। কিভাবে হয়? তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। কিভাবে এক নিউক্লিয়াস অন্য নিউক্লিয়াসে রূপান্তরিত হয়? তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। যেমন আমরা এখন অনেকেই বলে যে বানর থেকে মানুষ আসছে, এরকম বলে না? তার মানে কি, বানর ধরো এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে কোনো একটা কিছু, যেমন লেজ,
সেটা কি হয়েছে? বিকিরণ হয়েছে। বিকিরণ হয়ে কি লেজহীন হয়ে গেছে, তখন সেটা কি হয়ে গেছে? মানুষ হয়ে গেছে। এই ব্যাপারটাই এই তেজস্ক্রিয় বিকিরণের ক্ষেত্রে ঘটে। কোনো একটা কিছু ছেড়ে দেয়, কোনো একটা কিছু তার কাছ থেকে বের হয়ে যায়। বের হয়ে গেলে কি হয়? সে বের হয়ে গেলে কি হয়? অন্য নিউক্লিয়াসে পরিবর্তিত হয়। একটা নিউক্লিয়াস অন্য নিউক্লিয়াসে পরিবর্তিত হয়ে যায়। ভিন্ন নিউক্লিয়াস চার্জবিহীন পরমাণু হওয়ার জন্য খুব সহজেই এক দুইটি বাড়তি ইলেকট্রন তার কাছাকাছি পরিবেশ থেকে নিতে পারে কিংবা ছেড়ে দিতে পারে। মানে নিউক্লিয়াস যখন চার্জবিহীন পরমাণু হইতে চায়, ভিন্ন নিউক্লিয়াস যখন চার্জবিহীন পরমাণু হওয়ার জন্য কি করে? সে দুটি বাড়তি ইলেকট্রন তার পরিবেশ থেকে নিতে পারে, সে দুইটা বাড়তি ইলেকট্রন নেয়, অথবা পরিবেশে দুইটা বাড়তি ইলেকট্রন ছেড়ে দেয়। তার কারণে নিউক্লিয়াসের ভেতরকার নিউক্লিয়ার শক্তি অনেক বেশি হলেও পরমাণুর ইলেকট্রনের শক্তি সেই তুলনায় খুবই কম। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়ার শক্তি, ঠিক আছে। আর পরমাণুর ভিতরে কি থাকে? ইলেকট্রনের শক্তি। এই ইলেকট্রনের শক্তিটা হচ্ছে নিউক্লিয়ার শক্তি থেকে অনেক কম, কারণ নিউক্লিয়াসের ভিতর থেকে প্রোটন সংখ্যা বাড়াইতে বা কমাইতে যত বেশি মানে শক্তি দরকার, ইলেকট্রন বাড়াইতে বা কমাইতে অত বেশি শক্তির প্রয়োজন হয় না। যেমন পৃথিবীর কেন্দ্রের ভিতরে যদি তুমি পরিবর্তন করতে চাও, সেটা খুব কঠিন। কিন্তু পৃথিবীর উপরে মনে করো যে একটা পাহাড় ভেঙে ফেললা, এটা অনেক সহজ। পৃথিবীর উপরে যেগুলো আছে এগুলা পরিবর্তন করাটা সহজ, কিন্তু পৃথিবীর কেন্দ্রে যেটা আছে সেটা পরিবর্তন করাটা অনেক কঠিন। ঠিক একইভাবে নিউক্লিয়াসের ভেতরকার নিউক্লিয়ার শক্তি অনেক বেশি হলেও পরমাণুর ইলেকট্রনের শক্তি সেই তুলনায় অনেক কম। ঠিক আছে, একটা উদাহরণ দিছে। 1 কেজি ভরের একটি তেজস্ক্রিয় নমুনার মৌলের অর্ধায়ু 100 বছর। তাহলে ভর কত? 1 কেজি। আর অর্ধায়ু কত? 100 বছর। তাহলে এই 100 বছরের সেই মৌলটা পরিবর্তিত হবে কতটুকু? অর্ধেক। তো 200 বছরে কি হবে? সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, কারণ 100 বছর তো তার অর্ধায়ু। তাহলে 200 বছর পরে কি হয়ে যাবে? সম্পূর্ণ পরিবর্তনটা হয়ে যাবে। তাহলে এখন বলতেছে 200 বছর পরে ওই নমুনাতে ওই মৌলের ভর কত হবে? 200 বছর পরে ওই মৌলের ভর কত হবে? তাহলে তেজস্ক্রিয়তার কারণে সরাসরি ভরের কোনো পরিবর্তন হয় না, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তেজস্ক্রিয়তার কারণে কিসের পরিবর্তন হয় না? ভরের কোনো পরিবর্তন হয় না। তেজস্ক্রিয় মৌলটির 3/4 নিউক্লিয়াস তেজস্ক্রিয় কণা বের করবে মাত্র। 3/4, 4 ভাগের 3 ভাগ নিউক্লিয়াস তেজস্ক্রিয় কণা বের করবে মাত্র। মানে সবাই তেজস্ক্রিয় কণা বের করবে না, তার মাত্র 3/4 কণাই তেজস্ক্রিয় কণা বের করবে। এতে ভরের কোনো পরিবর্তন হবে না। দেখছো, প্রশ্ন মনে হবে কত বড় অঙ্ক করতে হবে, অথচ এটাই তার উত্তর। আচ্ছা, এখন যে তেজস্ক্রিয়তার কথা বলা হইতেছে, একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে পরিবর্তন হইতেছে, তারপরে সেটা অন্য আর একটা মৌলের রূপান্তরিত হইতেছে, এই ঘটনাটা কিন্তু ঘটতেছে প্রকৃতিতে, কিন্তু ঘটতেছে। সবচেয়ে বেশি ঘটতেছে কোথায় জানো? সূর্যের মধ্যে। ঠিক আছে, এই দেখো, পড়লে জানতে পারবে আর অনেক কিছু। তেজস্ক্রিয়তার ব্যবহার, তেজস্ক্রিয়তার নানা ব্যবহার আছে। খুব কম তেজস্ক্রিয়তার দ্রব্য শরীরের ভিতর ঢুকিয়ে বাইরে থেকে তার গতিবিধি দেখে শরীরের অনেক তথ্য জানা যায়। কি করতে হবে? শরীরের গতিবিধি জানতে হলে খুব কম তেজস্ক্রিয়তার দ্রব্য শরীরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। একটা তেজস্ক্রিয়তার দ্রব্য কি করতে হবে? শরীরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। বাইরে থেকে তার গতিবিধি দেখা যাবে মেশিনের মাধ্যমে, দেখে অনেক তথ্য জানা যায়। সাধারণত সেরকম তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু খুব কম, হয়তো কয়েক মিনিট। যেসব পদার্থ শরীরের ভিতরে ঢুকাইয়া শরীরের অবস্থা বের করা হয়, সেসব পদার্থের অর্ধায়ু খুবই কম হয়, হয়তো কয়েক মিনিট। কাজেই কয়েক ঘন্টা খানেকের মাঝে ওই পদার্থ তেজস্ক্রিয়তা হারায়। তেজস্ক্রিয়তার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে প্রাচীন জীবাশ্মের বয়স নির্ণয় করতে।
এটা একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে প্রাচীন জীবাশ্মের বয়স নির্ণয় করতে। এটা হচ্ছে যে শরীরের তথ্য, শরীরের অনেক তথ্য জানা যায়, শরীরের ভিতরে অনেক রোগ বের করা যায়, শরীরের বয়স নির্ণয় করা যায়, শরীরের মধ্যে মানে কি বলে কোন পার্টস পাতির কি অবস্থা আছে এই তেজস্ক্রিয়তার মাধ্যমে সেটা জানা যায়। ঠিক একইভাবে প্রাচীন জীবাশ্মের বয়স, একটা জীবাশ্ম বলতে কোনটা, মাটির নিচে যেটা মানে রূপান্তরিত হয়ে যায় কয়লায়, তারপরে পেট্রোলিয়াম, তারপরে গ্যাস, এগুলোতে যে রূপান্তরিত হয় এগুলো মূলত জীবাশ্ম করতেও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার হয়। আমাদের শরীরে প্রচুর কার্বন আছে, তার ভেতরে নির্দিষ্ট পরিমাণ C14 আছে। যখন প্রাণী মারা যায় তখন তারা শরীরে নতুন করে C14 ঢুকতে পারে না। আগে যতটুকু ছিল সেটা তখন তেজস্ক্রিয় বিকিরণের কারণে কমতে থাকে। তেজস্ক্রিয় বিকিরণের কারণে কি হতে থাকে, C14 এর পরিমাণ কমতে থাকে। কাজেই যতটুকু C14 থাকা স্বাভাবিক এবং কতটুকু কমে গেছে সেটা থেকে সেই প্রাণী কত প্রাচীন তা নিখুঁতভাবে বের করা সম্ভব। তেজস্ক্রিয় কণা শরীরের কোষের ক্ষতি করতে পারে, সেজন্য নানা ধরনের সতর্কতা অবলম্বন করা হয়। আবার শরীরের ক্ষতিকর কোষ ধ্বংস করার জন্য এই তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। সে কারণে ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য তেজস্ক্রিয় কণা ব্যবহার করা হয়। এছাড়া যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে 100% জীবাণুমুক্ত করতে হবে, তাহলে তেজস্ক্রিয় কণা ছাড়া উপায় নাই, তেজস্ক্রিয়তা ছাড়া উপায় নাই। আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয় করতে হবে, এখান থেকে 100 কিলোমিটারের ভিতরে আগুন আছে কিনা এটা যদি বের করতে চাই, জানতে চাই, তাহলে আগুনের ধোঁয়ার উপস্থিতি নির্ণয় করতে গেলে এই তেজস্ক্রিয়তা লাগে। আবার খনিজ পদার্থের বিভিন্ন ধাতুর পরিমাণ, একটা খনিজ পদার্থ আমি পাইলাম সেখানে কতটুকু ধাতু আছে সেটা আমি বের করতে পারবো না, সরাসরি দেখে বুঝবো না। তাহলে হীরাই পাইলাম, হীরার খনির ভিতরেও কিন্তু পুরোপুরি একেবারে পুরোটুক হীরা থাকে না, তো কতটুকু হীরা আছে তার উপর ভিত্তি করেই তো আমি খরচটা করবো। তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে এই বিশুদ্ধতাটা নির্ণয় করা সম্ভব। সচেতনতা, তেজস্ক্রিয়তা সম্পর্কে সচেতনতা। উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা আমাদের শরীরে কি করে, নানা সমস্যার সৃষ্টি করে। যখন তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা শুরু হয় তখন বিজ্ঞানীরা সেটি ভালো করে জানতেন না বলে তারা নিজেরা তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে এসে রোগাক্রান্ত হয়েছিলেন। তেজস্ক্রিয় পদার্থ নিয়ে বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম আবিষ্কার তারা করে অসুস্থ হয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে ওই যে মেরি কুরি, তাই না? এখন বলছে দীর্ঘদিন তেজস্ক্রিয় মৌল নিয়ে কাজ করার কারণে মেরি কুরি লিউকেমিয়া রোগে, লিউকেমিয়া কি রক্তাল্পতা, রক্তের অভাব হয়েছে শরীরে, এই রোগে সে মারা গেছে। তেজস্ক্রিয়তা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ঠিক আছে? তেজস্ক্রিয়তা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এমনকি বংশ পরম্পরায় বিকলাঙ্গ শিশুর জন্ম নিতে পারে। বংশ পরম্পরা মানে বুঝছো, মানে আমার শিশু হইলো, তার শিশু এরকম করতে হতে বিকলাঙ্গ শিশুই হবে খালি ওই বংশে। তেজস্ক্রিয়তা এতই মারাত্মক জিনিস। আমাদের দৈনন্দিন জীবনে আমরা খুব বেশি তেজস্ক্রিয়তার মুখোমুখি হই না, কিন্তু পৃথিবীর নতুন প্রযুক্তির কারণে এখন অনেকেই তেজস্ক্রিয়তার মুখোমুখি হতে শুরু করেছে। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানোর মাধ্যমে নতুন নতুন জিনিস, যেমন আমাদের যে পারমাণবিক প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। এমনি নর্মালি বিদ্যুৎ উৎপন্ন করতে কয়লা দিয়া বা গ্যাস দিয়া বিদ্যুৎ উৎপন্ন করতে যে পরিমাণ সময় লাগে, এই নিউক্লিয়ার যে শক্তি কেন্দ্রে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করতে অনেক কম সময়ে অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এমন অনেক কিছুই আছে যেটা কিনা এই নিউক্লিয়ার প্ল্যান্টে এগুলো ঘটানো হয়। আচ্ছা, সেখানে ভয়ঙ্কর রকমের তেজস্ক্রিয়তা তৈরি হয়। কিরকম? অনেকগুলো বজ্র পদার্থের অর্ধায়ু অনেক বেশি এবং লক্ষ বছর পর্যন্ত সেগুলো তেজস্ক্রিয় থাকে। এই যে পদার্থগুলো তো আর ধ্বংস করা সম্ভব হচ্ছে না, তো সেগুলা লক্ষ বছর পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়াই যাবে। আর এই যে আমরা যে এখন নানা রকম অসুখ বিসুখে ভুগি তার একটা বড় কারণ হচ্ছে বাতাসের মধ্যে কিন্তু তেজস্ক্রিয়তা ছড়ায় পড়ছে, যার কারণে কিন্তু এই যে ক্যান্সার এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে, যেটা কিনা আগে হইতো না। তেজস্ক্রিয়তার মাধ্যমে যেরকম প্রযুক্তিগত অনেক উন্নয়ন আমরা ঘটাইছি, আবার ক্যান্সারের মতো অনেক রোগও কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে দুর্ঘটনার বাইরে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার উদাহরণ আছে।
নিউক্লিয়ার শক্তি দিয়ে চালানো জাহাজ, নিউক্লিয়ার শক্তি দিয়ে কি করা যায়? জাহাজ চালানো যায়। সাবমেরিন দুর্ঘটনাতেও অনেক মানুষ তেজস্ক্রিয়তার মুখোমুখি হয়েছে। যে জাহাজটা নিউক্লিয়ার শক্তি দিয়ে চালানো হচ্ছে সেই জাহাজ যদি দুর্ঘটনা ঘটে তাহলে নিউক্লিয়ার যে তেজস্ক্রিয় যে পদার্থটা সেটা কি করবে? সমুদ্রে ছড়ায় পড়বে, সেখান থেকে মাছেরা বিভিন্ন রকম প্রাণী আক্রান্ত হবে। তাহলে এটা কিন্তু তেজস্ক্রিয়তা এবং মানুষ নানাভাবে আক্রান্ত হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল যখন হিরোশিমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা, হিরোশিমা কোথায়? জাপানে। এবং নাগাসাকিতে কি করছিল? নিউক্লিয়ার বোমা ফেলা হয়েছিল। এই নিউক্লিয়ার বোমা হয়েছে তখন মানুষ কি করছিল? তেজস্ক্রিয়তার মুখোমুখি হয়েছিল। এটা একটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই আমেরিকা করছিল এই কাজটা, জাপানের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করছিল। পারমাণবিক বোমা এত ভয় পায় কেন মানুষ? খালি ধ্বংসই করে না, তেজস্ক্রিয়তা ছড়াই দেয়। যার কারণে মনে করে লাখ লাখ মানুষের ক্যান্সার হয়ে যাবে, লাখ লাখ মানুষ মারা যাবে তেজস্ক্রিয়তায়। হ্যাঁ, মানে ওই জায়গার মানুষ না, শুধু ওই জায়গার মানুষ না, ওই জায়গার আশেপাশের মানুষ। যারা মারা গেল তারা তো মারাই গেল, আর যারা বেঁচে থাকবে আশেপাশে এই তেজস্ক্রিয় বিকিরণের কারণে তারা নানা রকম মানে অস্বাভাবিক রোগ নিয়ে তারা বেঁচে থাকবে। তো এটা মানবতা বিরোধী না? গাছপালা হয় না, হ্যাঁ, এখনো পর্যন্ত জাপানের ওই হিরোশিমা নাগাসাকিতে কোনো গাছ হয় না, এতটাই মারাত্মক। ওই যে বললাম না যে লক্ষ লক্ষ বছর ধরেও সেই তেজস্ক্রিয়তা থাকতে পারে। ঠিক আছে, কাজেই তেজস্ক্রিয়তা নিয়ে নানা গবেষণা শুরু হয়েছে এবং নিরাপদ তেজস্ক্রিয়তার মাত্রা ইত্যাদি নির্ধারণ করা শুরু হয়েছে। একই সাথে কোথাও তেজস্ক্রিয় পদার্থ থাকলে সেটি সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়। এই সতর্ক করার যে চিহ্নটা, সেই চিহ্ন দেখে বুঝবে যে এই জায়গাটায় তেজস্ক্রিয় পদার্থ আছে, কাজে সতর্ক থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে অধ্যায়। আমাদের বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে হচ্ছে ইলেকট্রনিক্স। এই যে আমরা যে মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটার, ফ্রিজ এগুলো ইউজ করতেছি, এগুলো সবই কি ইলেকট্রিক যন্ত্রপাতি। এবং এই ইলেকট্রিক যন্ত্রপাতির ভিতরে যে প্রক্রিয়াটা বা যে প্রসেসটা কাজ করতেছে সেই প্রসেসটার নামই হচ্ছে ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সের ক্রমবিকাশটা বোঝাইতেছে যে আমরা আমাদের বর্তমান সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে হচ্ছে ইলেকট্রনিক্স। এটি মোটেও একটি অত্যুক্তি নয়, এই কথা শুনে বললে বেশি বলা হবে না। ইলেকট্রনিক্সের ক্রমবিকাশকে আমরা মোটামুটি কয়টা অংশে ভাগ করতে পারি? 3টি অংশে ভাগ করতে পারবো। ঠিক আছে, 3টি অংশ কি কি? 1 নাম্বার হচ্ছে ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম হচ্ছে যার ভিতরে কোনো বাতাস ঢোকে না, এরকম একটা টিউব। তারপর হচ্ছে ট্রানজিস্টর, আর হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এই তিনটা। ট্রানজিস্টর হচ্ছে এক ধরনের, যেখানে আমরা পড়বো ট্রানজিস্টর, আমরা আসতেছি, আগে আমরা ভ্যাকুয়াম টিউব পড়বো, তারপর ট্রানজিস্টর পড়বো। এটা হচ্ছে খুবই ছোট আকারের একটা চিপ, যেটা দিয়ে অনেক বড় কিছু করা যায়। আকারটা অনেক ছোট এবং ওটার ভিতরে সিলিকন থাকে। ওটার ভিতরে মনে করে যে ইলেকট্রন সঞ্চালন ঘটানো হয়। ইলেকট্রন সঞ্চালন ঘটলে সেখান থেকে অনেক ধরনের, যেমন যে অডিও, ভিডিও, এগুলা যে আমরা দেখতেছি না, এগুলা দেখা যায়, যেটা মোবাইলের মধ্যে আছে। এখন প্রথমে পড়ে হচ্ছে ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব কি? 1883 সালে এডিসন দেখেছিলেন লাইট বাল্বের ভিতরে ফিলামেন্ট থেকে অন্য এক ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়েও বিদ্যুৎ পরিবহন হতে পারে। যে লাইট বাল্বের ভিতরে যে ফিলামেন্ট থাকে না, ফিলামেন্ট লাইট বাল্বের এটার ভিতরে তো নাই। এমনি আগে যে লাল বাতিগুলো ছিল সেটা দেখছো, সেটার মধ্যে পেঁচানো একটা তারের মতো দেখছো, ওইটাই হচ্ছে ফিলামেন্ট। তো বলতেছে যে লাইট বাল্বের ভিতরে যে ফিলামেন্ট থাকে, অন্য এক ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়েও বিদ্যুৎ, সেই ফিলামেন্ট থেকে বিদ্যুৎটা খালি ফিলামেন্টের ভিতরে যাচ্ছে না, আমরা মনে করতেছি সেই ফিলামেন্ট ফাঁকা জায়গা, যেখানে ফিলামেন্ট নাই ওই জায়গা দিয়েও বিদ্যুৎটা প্রবাহিত হইতে পারে। কি ভয়ঙ্কর ব্যাপার! সেটা ফিলামেন্টের ভিতর দিয়ে যাওয়ার কথা, গেছে দিকেই তো জ্বলছে, কিন্তু সেটা ওই ভিতরে যে ফাঁকা জায়গা, লাইটের ভিতরে যে ফাঁকা জায়গা, এমনকি লাইট যদি তুমি ধরো তাতেও কিন্তু বিদ্যুতের শক খাইতে পারো। এই লাইট ধরলেও বিদ্যুতের শক খাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
ঠিক আছে। তো বলতেছে এই প্রক্রিয়াটি এডিসন ক্রিয়া নামে পরিচিত। এই প্রক্রিয়াটা কি ক্রিয়া নামে পরিচিত? এডিসন ক্রিয়া। এডিসন ক্রিয়াটা কি? বৈদ্যুতিক ফিলামেন্টের ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কথা সেটা ফাঁকা জায়গার ভিতর দিয়েও প্রবাহিত হতে পারে। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে এডিসন ইফেক্ট বা এডিসন ক্রিয়া। 1940 সালে ফ্লেমিং এডিসন 1904 সালে জন ফ্লেমিং এডিসন ক্রিয়াকে কাজে লাগিয়ে 1904 সালে জন ফ্লেমিং এডিসন ক্রিয়াকে কাজে লাগিয়ে দুটো ইলেকট্রোডের একটি ভ্যাকুয়াম টিউব একটা একটা ভ্যাকুয়াম টিউব তৈরি করছিল, যার মধ্যে দুটো ইলেকট্রোড ছিল, একটা ক্যাথোড একটা অ্যানোড। দুটো ইলেকট্রোডের একটা ভ্যাকুয়াম টিউব, যেটা একটা ফাঁকা টিউব তৈরি করছিল, যেটি রেকটিফায়ার হিসেবে কাজ করত। এডিসন ক্রিয়া তো একটু আগেই পড়লাম, এটাই তো এডিসন ক্রিয়া, যে বিদ্যুৎ খালি তার দেওয়া যায় না, আশপাশ দেওয়া যায়, তারের আশপাশ দেওয়া যায়। আমরা তো মনে করতেছি শুধুমাত্র তার দিয়ে বিদ্যুৎ যেতেছে, কিন্তু তার আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে ওদিক দিয়েও বিদ্যুৎ যাচ্ছে। ওইটাকে বলা হইতেছে এডিসন ক্রিয়া। এই এডিসন ক্রিয়াকে কাজে লাগিয়ে প্রথম দুই ইলেকট্রোডের একটি ভ্যাকুয়াম টিউব তৈরি করছিলেন। কি ভ্যাকুয়াম টিউব? ভ্যাকুয়াম টিউব কে তৈরি করছিল? ফ্লেমিং, তাই না? ফ্লেমিং তৈরি করছিল কি ভ্যাকুয়াম টিউব, যেটি রেকটিফায়ার হিসেবে কাজ করত। রেকটিফায়ার মানে কি? যেটি কি হিসেবে কাজ করত? রেকটিফায়ার। আর রেকটিফায়ারটা কি? পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একদিকে প্রবাহিত করে। পরিবর্তনশীল যে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহটা ওই যে বিদ্যুৎ প্রবাহের কথা বলতেছে যে ফিলামেন্টের আশেপাশ দিয়া, সেটা কিন্তু এলোমেলো ভাবে ছিল, একটা এদিকে যায় একটা ওদিকে যায়। তো এটা কিন্তু একটা সমস্যা, পুরা বিদ্যুৎটা আর ব্যবহার করা যাবে না। কিন্তু তিনি কি করছে? পুরা জিনিসটা বিদ্যুৎটাকে একদিকে প্রবাহিত করছে। একদিকে প্রবাহিত করলে সেই বিদ্যুৎটা ব্যবহার করা সম্ভব। একদিকে বলতেছে কিছু বিদ্যুৎ এদিকে যাচ্ছে, কিছু বিদ্যুৎ এদিকে যাচ্ছে। সে এমন ভাবে দুটা ইলেকট্রোড দিয়া এমন ভাবে একটা প্রক্রিয়া তৈরি করছে ভ্যাকুয়াম টিউবের ভিতরে, যে ইলেকট্রন একদিকে যাবে, তো সেই বা বিদ্যুৎ ইলেকট্রিসিটিটা একদিকে যাবে, তো সেই বিদ্যুৎটাকে ব্যবহার করে অন্য অনেক কিছু করা সম্ভব হবে। তো এটা কিসের মাধ্যমে করছে? ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে করছে। এই ভ্যাকুয়াম টিউবকে ইলেকট্রনিক্সের শুরু হিসেবে বিবেচনা করা হয়। তাহলে ভ্যাকুয়াম টিউবটাই হচ্ছে ইলেকট্রনিক্সের শুরু। তো ভ্যাকুয়াম টিউবের মধ্যে কি কাজ করে? এডিসন ইফেক্ট কাজ করে বা এডিসনের ক্রিয়া কাজ করে। তো ইলেকট্রনিক্সের শুরু হিসেবে বিবেচনা করা যায়। এই সময় রেডিও তরঙ্গ দিয়ে, রেডিও তরঙ্গ, এই সময় কি রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ, এটা বাতাসের মধ্যেই আছে, বাতাসের মধ্যেই কি রেডিও ওয়েভ আছে। রেডিও তরঙ্গ দিয়ে তথ্য আদান প্রদানের কাজ শুরু হয়েছিল। এই যে স্যাটেলাইটের মাধ্যমে যে আমরা খেলা দেখি, এটা কিভাবে দেখি, বা মোবাইলের মাধ্যমে যে আমরা কথা বলি, এটা কি কেউ চিন্তা করতে পারছে যে একজনের কথা বলবে এই জায়গায় 10,000 মাইল দূরে যায় আরেকজনের কথা শুনবে? এটা কিন্তু এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা প্রথমে আবিষ্কার করার ফলেই এই ধারণাটা সৃষ্টি হয়েছে যে কথা বলার জন্য যে আগে কি করতো, তারযুক্ত ল্যান্ডলাইন ছিল, মানে কি বলে টেলিফোনের লাইন ছিল, কারেন্টের যেরকম লাইন থাকে টেলিফোনের এরকম লাইন ছিল। তো এই লাইনের এই পাশ থেকে কথা বললে ওই পাশে শোনা যেত, তার জন্য কি লাগতেছে? লাইন লাগতেছে। কিন্তু রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ যখন আবিষ্কার হইলো বা ব্যবহার শুরু হইলো, তখন আর কোনো লাইন লাগতেছে না, লাইন ছাড়াই কথা বলা যাচ্ছে। কারণ কি ওই ওয়েভটা বাতাসের মাধ্যমে সিগন্যাল পায় 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 পায়, এক সিগন্যাল থেকে আরেক সিগন্যালে যায়, আরেক সিগন্যাল থেকে আরেক সিগন্যালে যায়, তখন আমরা একসাথে দেখতে পারি। ফেসবুকের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটতেছে। ঘটনাটা কি ঘটতেছে? রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ ব্যবহার হচ্ছে। রেডিও তরঙ্গ দিয়ে তথ্য আদান প্রদানের কাজ শুরু হয়েছিল এবং এটা খুব গুরুত্বপূর্ণ। গুগুলিয়েলমো মার্কনির, গুগুলিয়েলমো হচ্ছে একটা নাম আর কি, তার আরেক নামের প্রথম অংশ হচ্ছে গুগুলিয়েলমো, আর পরের শব্দটা হচ্ছে মার্কনির। গুগুলিয়েলমো মার্কনির রেডিও তরঙ্গ নিয়ন্ত্রণের জন্য এই ধরনের একটি ভ্যাকুয়াম টিউবের খুব প্রয়োজন ছিল। মানে এই যে বেতার বা রেডিওটা যে প্রথমে আবিষ্কার হলো, প্রথমে কিন্তু রেডিও আবিষ্কার হয়েছে, টেলিভিশন কিন্তু প্রথম আবিষ্কার হয়নি। প্রথমে হচ্ছে রেডিও তরঙ্গটা আবিষ্কার হয়েছে। মানে রেডিও তরঙ্গটাকে ধারণ করার জন্য প্রথমে একটা ভ্যাকুয়াম টিউবের খুব প্রয়োজন ছিল। তাহলে ভ্যাকুয়াম টিউব দিয়ে কি হয়েছে? রেডিও তরঙ্গটাকে নিয়ন্ত্রণ করা গেছে। ভ্যাকুয়াম টিউবের একটা কাজ কি? রেডিও তরঙ্গকে সে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারছে।
তো এটার জন্য কি দরকার ছিল? ভ্যাকিউম টিউবের খুব প্রয়োজন ছিল। এখানে উল্লেখ্য যে রেডিওর আবিষ্কারক হিসেবে এতদিন শুধু মার্কনির নাম উল্লেখ করা হলেও সম্প্রতিকালে বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র, রেডিওর আবিষ্কারক কে? রেডিওর আবিষ্কার হচ্ছে এতদিন শুধু মার্কনি ছিল, কিন্তু এখন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর অবদানকেও স্বীকার করে নেওয়া হয়েছে। বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুও এই যে এক জায়গায় কথা বলবে, সেটা অনেক দূরে মানুষ শুনবে, এই যে ব্যাপারটা, এটা নিয়ে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুও কাজ করছে। আচ্ছা, 1906 সালে দি ফরেস্ট তৃতীয় একটি ইলেকট্রোড সংযোজন করে। ইলেকট্রোড আগে ছিল কয়টা? দুইটা। 1906 সালে আবার কি হইলো? 1904 সালে জন ফ্লেমিং দুইটা ইলেকট্রোড দিয়ে একটা ভ্যাকিউম টিউব তৈরি করলো। আর 1906 সালে লি দ্য ফরেস্ট তৃতীয় আরেকটি ইলেকট্রোড সংযোজন করে নতুন আরেকটি ভ্যাকিউম টিউব তৈরি করে, সেটি ট্রায়োড নামে পরিচিত ছিল। তাহলে লি দ্য ফরেস্ট যে ভ্যাকিউম টিউবটা তৈরি করছিল সেটার নাম ছিল কি? ট্রায়োড। এগুলো সবই ভ্যাকিউম টিউব, বিভিন্ন ধরনের ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম মানে ফাঁকা, ভিতরে কিছু নাই, ঠিক আছে, ভিতরে বাতাস নাই, বাতাস শূন্য। তা ট্রায়োড নামে পরিচিতি লাভ করে। ট্রায়োড দিয়ে বৈদ্যুতিক প্রবাহকে নিয়ন্ত্রণ করা যেত এবং সেটিকে অ্যাম্প্লিফায়ার হিসেবেও ব্যবহার করা যেত। উনি আবিষ্কার করলো কি? উনি আবিষ্কার করলো হচ্ছে রেকটিফায়ার। উনি আবিষ্কার করলো কি? রেকটিফায়ার। এই রেকটিফায়ার দিয়া সে কি করতেছে? ভ্যাকিউম টিউবের ভিতরে রেকটিফায়ার হিসেবে কাজ করতেছে এবং বিদ্যুৎ প্রবাহকে ভিন্ন দিকে যাওয়ার থেকে এক দিকে নিয়ে যাইতেছে। আর উনি তৈরি করতেছে কি? ট্রায়োড। ট্রায়োড দিয়ে কি করা যায়? বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায় এবং সেটা অ্যাম্প্লিফায়ার হিসেবেও ব্যবহার করা যাচ্ছে। অ্যাম্প্লিফায়ারের আবিষ্কারক কে? লি দ্য ফরেস্ট। কত সালে? 1906 সালে। আর ওই যে লোকের কথা বলতেছে, নাম কি? জন ফ্লেমিং। উনি হচ্ছে ভ্যাকিউম টিউব দিয়ে ওই রেকটিফায়ার আবিষ্কার করছে, যেটা ভ্যাকিউম টিউব দিয়ে ইলেকট্রনিক্সের শুরু হিসেবে বিবেচনা করা হয়েছে। শুরুটা করছে ফ্লেমিং সাহেব, পরে দি ফরেস্ট নামে আরেকজন বিজ্ঞানী তৃতীয় আরেকটা ইলেকট্রোড সংযোজন করে নতুন একটা ভ্যাকিউম টিউব তৈরি করছে, যেটার নাম ছিল ট্রায়োড, যেটা কি হিসেবে ব্যবহার হইতো? অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার হইতো। প্রথমে মোর্স কোড দিয়ে টেলিগ্রাফে যোগাযোগের পর টেলিফোনের মাধ্যমে কণ্ঠস্বর আদান প্রদান করার জন্য ভ্যাকিউম টিউবের উন্নতি হতে থাকে। প্রথমে কি ছিল? মোর্স কোড দিয়ে টেলিগ্রাফে যোগাযোগ করা হতো। প্রথমে অনেক দূরে একটা লেখা পাঠাইতো, এই বাতাসের মাধ্যমেই লেখাটা পাঠাইতো। তো এইটা হচ্ছে প্রথম টেলিগ্রাফ। আর টেলিগ্রাফের পরে টেলিফোনের মাধ্যমে কি করলো? কণ্ঠস্বরের আদান প্রদান করার জন্য ভ্যাকিউম টিউবের উন্নতি হতে থাকে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহাযুদ্ধের সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য রাডার তৈরি হয়েছে, যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ করছে, নেভিগেশন ইত্যাদি কাজের জন্য বিশেষ ধরনের বিশেষায়িত ভ্যাকিউম টিউব ব্যবহার হতে থাকে। ভ্যাকিউম টিউবের কয়েকটা ব্যবহার, এই যে রাডার, আমরা বলি যে রাডার দিয়ে কি ধরে? শত্রুপক্ষের বিমান আসলো কিনা, বোমা আসলো কিনা, ঠিক আছে, মিসাইল আসলো কিনা, এটা বের করে রাডার দিয়া। এবং যুদ্ধাস্ত্র, আমি এখানে বসে বসে আমার যুদ্ধাস্ত্র কোন বাড়িতে যায় আঘাত করবে সেটা নিয়ন্ত্রণ করব কি দিয়া? এই ভ্যাকিউম টিউব দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করব। আবার বলতেছে এগুলোর জন্য কি থাকে? বিশেষ ধরনের বিশেষায়িত ভ্যাকিউম টিউব থাকে। 1945 সালে 17,668টি ভ্যাকিউম টিউব ব্যবহার করে এনিয়াক নামে প্রথম কম্পিউটার তৈরি করা হয়। প্রথম যে কম্পিউটারটা তৈরি করছিল তাও তৈরি হয়েছিল কি দিয়া? এনিয়াক। এটা দিয়ে কি দিয়ে তৈরি হয়েছিল? এটা ভ্যাকিউম টিউব দিয়ে। এতক্ষণ ধরে যা পড়তেছে সবই তো ভ্যাকিউম টিউব। সর্বপ্রথম যে কম্পিউটারটা তৈরি হয়েছিল সেই কম্পিউটার নাম ছিল এনিয়াক এবং সেটা তৈরি করতে কি লাগছিল? কয়টা লাগছিল? 17,668টি ভ্যাকিউম টিউব লাগছিল। এই ঘটনাটা ঘটছিল 1945 সালে। 17,468টা ভ্যাকিউম টিউব দিয়া এনিয়াক নামে একটা প্রথম কম্পিউটার তৈরি করা হয়েছিল। এবার ভ্যাকিউম টিউবের প্রথম পর্ব, আমাদের ইলেকট্রনিক্সের প্রথম পর্ব শেষ হলো। এবার হচ্ছে ট্রানজিস্টর।
এই যে ট্রানজিস্টর হচ্ছে 1947 সালের কথা, যে 45 সালে ভ্যাকুয়াম টিউবের সর্বোচ্চ ব্যবহারটা হয়ে গেল। 1947 সালে বেল ল্যাবরেটরিতে প্রথম ট্রানজিস্টর তৈরি করা হয় এবং এই আবিষ্কারের জন্য জন বার্ডিন, ওয়াল্টার ব্রটেইন এবং উইলিয়াম সকলিকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই ট্রানজিস্টর হচ্ছে এমনই একটা জিনিস যেটার জন্য 3জন ব্যক্তি কাজ করছে এবং তারা 3জনই নোবেল পুরস্কার পাইছে। তাদের একজনের নাম হচ্ছে জন বার্ডিন, দ্বিতীয় জনের নাম হচ্ছে ওয়াল্টার ব্রাটেইন এবং তৃতীয় জনের নাম হচ্ছে উইলিয়াম সকলি। এই 3জনকেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই ট্রানজিস্টর কত দ্রুত এবং কত ব্যাপকভাবে পৃথিবীকে পাল্টে দেবে সেটি তখনও কেউ অনুমান করতে পারেনি। ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের মতোই কাজ করতে পারে। ট্রানজিস্টরের কাজটাও কিসের মতো? ভ্যাকুয়াম টিউবের মতো। তবে ভ্যাকুয়াম টিউবের তুলনায় এটি অতি ক্ষুদ্র। এর আগে যেটা বললাম, ক্ষুদ্র একটা চিপের মধ্যে অনেক তথ্য যোগ করে রাখা। ভ্যাকুয়াম টিউবটা দেখেই তো বোঝা যাচ্ছে যেটা অনেক বড়, কিন্তু ট্রানজিস্টরটা কি হয়েছে, ওজন খুবই কম, এটি ব্যবহার করতে খুব অল্প বিদ্যুতের প্রয়োজন হয়। ভ্যাকুয়াম টিউবটা ব্যবহার করতে যেখানে যত বেশি বিদ্যুৎ লাগতেছে, কিন্তু ট্রানজিস্টর ইউজ করতে অনেক কম বিদ্যুৎ খরচ হইতেছে। কিন্তু এটার কাজটা ঠিক ভ্যাকুয়াম টিউবের মতোই, ঠিক আছে, যেখানে বিদ্যুৎ প্রবাহের জন্য নির্দিষ্ট কোনো বাহন বা নিজস্ব কোনো তারের দরকার নেই, ঠিক আছে। বলছে এটি অনেক বেশি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় কথা এটি অনেক কম খরচে। ভ্যাকুয়াম টিউব তৈরি করতে যত বেশি খরচ লাগতো, এই ট্রানজিস্টর তৈরি করতে অত বেশি খরচ লাগে নাই, অনেক কম খরচে এটা তৈরি করা সম্ভব। কাজেই ট্রানজিস্টর খুব দ্রুত ভ্যাকুয়াম টিউবকে সরিয়ে তার স্থান দখল করে নিতে শুরু করলো এবং পৃথিবীর মানুষ স্বল্প মূল্যে ট্রানজিস্টর তৈরি করে নানা ইলেকট্রনিক যন্ত্র, তাহলে আমরা যে স্বল্প মূল্যে যে বিভিন্ন রকম রেডিও, তারপর হচ্ছে টেলিফোন, এগুলা আগে অনেক বেশি দাম ছিল, কিন্তু ট্রানজিস্টর আবিষ্কারের পরে সেই দামটা আস্তে আস্তে কি হয়ে গেল, কমে গেল। এরপরে যেটা আছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের তৃতীয় ধাপ। এর প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, এরপর হচ্ছে কি তৃতীয় স্টেজ। এখানে কি আছে, সমন্বিত বর্তনী বা ট্রানজিস্টর শেষ, তাই না? এবার হচ্ছে সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট। এখানে কি বলতেছে, ওইটা 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 হইলো কবে, 1947 সালে। 1947 সাল থেকে ওই ট্রানজিস্টরের ব্যবহার চলছে। এরপরে 1952 সালের দিকে ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে আলোচনা শুরু হলেও সত্যিকারের ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা শুরু হয় 60-এর দশকে। তো সত্যিকারের কি বলে ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হয় কবে, শুনো না নাকি কি শুনো, সত্যিকারের ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি শুরু হয় হচ্ছে 60-এর দশকে। তার মানে 1960 সালের পর থেকে এই ইন্টিগ্রেটেড সার্কিট, যাকে সংক্ষেপে বলে আইসি, এই আইসি ব্যবহার শুরু হয়। 50-এর দশকে একটি সিলিকনের পাতলা পাতে, এই যে বলতেছিলাম না সিলিকনের ব্যবহার, যে সিলিকনের পাতলা পাতে, যেটাকে ইংরেজিতে বলে ওয়েফার, অসংখ্য ট্রানজিস্টর তৈরি করে সেগুলো কেটে আলাদা করে নেওয়া হয়। ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করার সময় এই প্রক্রিয়াটি আরেকটু এগিয়ে নিয়ে যেতে হয়েছিল। তাহলে কিভাবে ট্রানজিস্টর তৈরি করা হয় 50-এর দশকে, সিলিকনের পাতলা পাতের মধ্যে ট্রানজিস্টর তৈরি করা হয়েছিল। ওখানে যেরকম ভ্যাকুয়াম টিউব লাগছিল, ট্রানজিস্টরের ক্ষেত্রে ভ্যাকুয়াম টিউবও লাগে নাই, সেটা সিলিকনের পাতলা পাতে। ওই যে দেখো নাই টিভি বা রেডিও খুললে সেটার ভিতরে এরকম ছোট 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 ছোট, বা মোবাইল খুললেও দেখা যায় ছোট 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 অনেক ইয়া থাকে না, চোখা 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 অনেক জিনিস থাকে না, ওইটাই হচ্ছে ট্রানজিস্টর। ওই যে টিভি নষ্ট হয়ে গেলে ওইটার ভিতরে তো ধরে, ওইটার মধ্যে তাতাল দিয়ে ধরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা সবই সিলিকন, ওগুলা সবই সিলিকন। তো এটা হচ্ছে সিলিকনের পাতলা পাতে অসংখ্য ট্রানজিস্টর তৈরি করে সেগুলো কেটে আলাদা করে নেওয়া হতো। ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করার সময় এই প্রক্রিয়াটি আরেকটুখানি এগিয়ে নিয়ে যেতে হয়েছিল। তখন শুধু ট্রানজিস্টর তৈরি না করে তার সাথে ডায়োড, ট্রানজিস্টর তৈরি না করে তার সাথে কি তৈরি করা হতো, ডায়োড কিংবা রেজিস্টর এবং ক্যাপাসিটর বসিয়ে পূর্ণাঙ্গ একটি সার্কিট তৈরি শুরু করে। ওই ট্রানজিস্টরের বদলে, এখানে যেরকম ট্রানজিস্টর বদলে তিনটা জিনিস, একটা হচ্ছে ডায়োড, কি কি, ডায়োড,
আরটা হচ্ছে কি রেজিস্টর, আরটা হচ্ছে ক্যাপাসিটর। এই তিনটা জিনিস যখন বসাইলো তখন ভ্যাকিউম টিউব যে কাজটা করতো সেখান থেকে ট্রানজিস্টর আরো বেশি উন্নত হলো, কিন্তু যখন ডায়োড, রেজিস্টর এবং ক্যাপাসিটর বসাইলো তখন পূর্ণাঙ্গ একটি সার্কিট তৈরি হয়ে গেল। এই পূর্ণাঙ্গ একটি সার্কিট তৈরি শুরু হয়ে গেলে এটার নাম দেওয়া হলো হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে কি থাকে? ডায়োড থাকে কিংবা রেজিস্টার এবং ক্যাপাসিটর। মোট দুইটা জিনিস, এখানে তিনটা না, এখানে দুইটা জিনিস, ডায়োড কিংবা রেজিস্টার, হয় ডায়োড হয় রেজিস্টার, তারপর হচ্ছে ক্যাপাসিটর, ডায়োড অথবা রেজিস্টার এবং ক্যাপাসিটর। এটা বসায়, হ্যাঁ ক্যাপাসিটর এটা নিয়ে তো পড়াশোনা করতেছি আমরা কিভাবে বসায়। তো বলেছে যে এই ক্যাপাসিটর যখন ব্যবহার শুরু হইলো এবং ডায়োড এই দুটো ব্যবহার শুরু হইলো তখন ওই ট্রানজিস্টরের যুগ শেষ হয়ে গেল, তখন আইসির যুগ শুরু হয়ে গেল। সম্পূর্ণ ছোট্ট একটা চিপের মধ্যে, ট্রানজিস্টরে তো ছোট ছিল, ভ্যাকুয়াম টিউবের চেয়ে ছোট ছিল, আর এই আইসি যখন হইলো তখন সেটা আরো ছোট হয়ে গেল। বলো না তোমার কম্পিউটারে আইসি নষ্ট হয়েছে, বলো তো। আইসিটা হচ্ছে এই ইন্টিগ্রেটেড সার্কিট, সেখানে হয় আইসির মধ্যে হয় ডায়োড নষ্ট হয়েছে না ক্যাপাসিটর নষ্ট হয়েছে, যে কোনো দুইয়ের একটা নষ্ট হয়েছে। এবার তো বুঝলা, এবার ভূগোল বুঝাইলে তুমি সেটা জবাব দিতে পারবা, ঠিক আছে। তো আইসিটা কি? সমন্বিত বর্তনী, ঠিক আছে। তো এখন বলতেছে যে প্রযুক্তির উন্নতির সাথে সাথে অল্প জায়গায় অনেক বেশি ট্রানজিস্টর বসানো শুরু হলো। যে ট্রানজিস্টরটা বেশি জায়গা লাগতো সেটা অল্প জায়গার মধ্যে অনেক বেশি ট্রানজিস্টর বসানো শুরু হলো। তার নাম দেওয়া হলো প্রথমে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এলএসআই। এলএসআই মানে কি? লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এরপরে হলো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভিএলএসআই। প্রথমে কি হইলো? এলএসআই। এলএসআই কি? লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তারপরে কি আসলো? ভিএলএসআই। এটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই সার্কিটগুলো ব্যবহারের উপযোগী করে প্যাকেজ করা হতো যেন সরাসরি সার্কিট বোর্ড ব্যবহার করা যায়। তাহলে এই সার্কিটগুলো, এই যে সার্কিট, একটা হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এটা একটা সার্কিট, আর হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এই সার্কিটগুলো ব্যবহারের উপযোগী করে প্যাকেজ করা হতো যেন সরাসরি সার্কিট বোর্ড ব্যবহার করা যায়। এই যে মাইক্রো কম্পিউটার দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। এই আমাদের যে কম্পিউটার, এই কম্পিউটারের চেয়ে অনেক বেশি কাজ করা যায় মাইক্রো কম্পিউটার। তারপর হচ্ছে চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি এটা তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে ভিডিও ক্যামেরা, এই আইসি না থাকলে ভিডিও ক্যামেরা তৈরি হতো না। যোগাযোগের উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ যেটা দিয়ে ছবি তুলে এই যে পাঠায়, এই যে আমরা লাইভ খেলা দেখি, এত উঁচা থেকে ছবি তুলে, ঠিক আছে। এই যে কৃত্রিম উপগ্রহ ঘুরতে থাকে, ঠিক আছে, আবার স্থিরও থাকে, অনেক ক্ষেত্রে স্থিরও থাকে, ওখান থেকে ছবি তোলে। সেই ছবি, হ্যাঁ ড্রোনের মতো, কিন্তু সেটা ড্রোন না। ড্রোন চালাতে গেলে যেরকম তোমার একটা শক্তি দিতে হয় বা একটা কি বলে পাওয়ার দিতে হয়, ওই কৃত্রিম উপগ্রহের জন্য কোনো পাওয়ার লাগে না। কৃত্রিম উপগ্রহ তুমি একটা নির্দিষ্ট উচ্চতা যদি উঠায় দাও ওটা এমনিই থাকবে, ওটা নামবে না। কারণ এখানে যেরকম একটা জিনিস ছেড়ে দিলে যেরকম পড়ে যাচ্ছে, এটা তো কিসের কারণে পড়তেছে? অভিকর্ষ বলের কারণে পড়তেছে। কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতার উপরে উঠার পরে আর এটা পড়বে না, এটা ভেসে থাকবে। কোনটা? তো বাতাসে ভাসবে। এখানে ভাষার কথা বলতেছ না, বাতাসে ভাসবে। তুমি আকাশের উপরে মানে একটা নির্দিষ্ট উচ্চতা যদি তোমার উঠাই দেওয়া হয়, তুমি আর নিচে পড়বা না, তুমি ওখানে ভাইসা থাকবা। ওইটাই বলতেছে, কৃত্রিম উপগ্রহটাও তাই, ওই উপরের দিকে উঠায় দেয় এবং এটা ভাইসা থাকে। তাহলে কি আইসি না থাকলে সেটা সম্ভব হইতো না। এই কৃত্রিম উপগ্রহের মতো একটা ঘটনা এটা তৈরি করছে। অনেক ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি ইন্টিগ্রেটেড সার্কিট ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। কি তাহলে আইসি সম্পর্কে জানতে ইচ্ছা করে না? কত গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে ভ্যাকিউম টিউব সম্পর্কে জানলাম, ট্রানজিস্টর সম্পর্কে জানলাম, আইসি সম্পর্কে জানলাম। আচ্ছা, ভবিষ্যতের ইলেকট্রনিক্স, ভবিষ্যতে কি হবে? ভবিষ্যৎ কিন্তু খুবই মানে ভয়ঙ্কর। মানে আজকে যে অবস্থা আমরা দেখতেছি, মানুষ কি এই জায়গায় স্থির থাকবে? এর চেয়ে বেশি প্রযুক্তি তৈরির চেষ্টা করবে না? ওই যে প্রথমে যে ভ্যাকিউম টিউব তৈরি করলো, তাই কি মানুষের দিলে শান্তি আসছে? আসে নাই। সে ট্রানজিস্টর আবিষ্কার করছে, ট্রানজিস্টর আবিষ্কার করলো, তাও তার শান্তি নাই। কারণ সে কি করলো?
আইসি আবিষ্কার করলো। এখন ভবিষ্যতে ইলেকট্রনিক্স প্রযুক্তি এখন এগিয়ে যাচ্ছে, আমরা ভবিষ্যৎ ইলেকট্রনিক্স সার্কিট অপটিক্স বা আলোর সাহায্যে বিনিময় সংক্রান্ত আইসি দেখতে পাবো। এখন ওই অত আইসি মাইসি কিছু দরকার নাই, অপটিক্স আলোর মাধ্যমেই সবকিছু হবে, আলোর মাধ্যমেই যোগাযোগ হবে। হ্যাঁ, এবং তুমি এরকম ভিডিও কলে যেরকম এখন আমরা দেখতেছি যে মোবাইলের ভিডিও দেখতেছি না, এখন তোমার সামনে বাস্তব মানুষটাই দেখবো ভিডিও কলে। এই যে ভিআর ভিআর প্রযুক্তি তো বেরিয়ে হয়ে গেছে। ভিআর দেখছো, ভার্চুয়াল রিয়েলিটি, চোখের মধ্যে একটা চশমার মতো পরে, তারপরে একেবারে সিনেমা দেখে একেবারে বাস্তবের মতো। হ্যাঁ, ওইটা যেরকম, আর এটা হচ্ছে একেবারে তোমার সামনে লাইট ইফেক্ট দিয়ে একেবারে বাস্তব মানুষটাই থাকবে, ভিডিও কলে কথা বলবা, তার হাত পা নাড়াচাড়া শুধু সেই দেখা যাবে, তাকে দেখা যাবে, তার আশেপাশের জিনিসপত্র সব দেখা যাবে, একদম 3D হয়ে যাবে। তো এটা হচ্ছে অপটিক্স বা আলোর সাহায্যে তথ্য বিনিময় সংক্রান্ত আইসি, এটা আমরা দেখতে পাবো। একই সাথে প্রোগ্রাম করে নিজের প্রয়োজন মতো সার্কিট তৈরি করে এটাকে বলা হয় হচ্ছে এফপিজিএ, ফাইল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে। আরো অনেক বেশি দেখতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে নিজের প্রয়োজন মতো সার্কিট তৈরি করতে পারবো। আমার যে যতটুকু সার্কিট লাগবে, যতটুকু কাজ করতে হবে, ওই রকম সার্কিট তৈরি করতে পারবো, এবং এগুলা ভবিষ্যতে আমরা দেখতে পাবো। তো আমরা এখন পড়বো হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল বলতে বোঝা যাচ্ছে এখানে যেখানে শুধুমাত্র কোনো অক্ষর নাই, শুধুমাত্র সংখ্যা দিয়েই যেটাকে প্রকাশ করা হয়। আর অ্যানালগ, সেটার সংখ্যা আছে, অক্ষর আছে, সবই আছে। আমাদের চারপাশে প্রতি মুহূর্তে যা ঘটছে, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রা বা অন্য কিছু, সেগুলোকে আমরা কোনো এক ধরনের তথ্য বা উপাত্ত হিসেবে প্রকাশ করি। কি হিসেবে প্রকাশ করি? তথ্য বা উপাত্ত। যেমন শব্দ হইলেও এই শব্দের মাত্রা কতটুকু, শব্দটাকে বেশি না কম, যদি আমরা মুখে বলি বেশি, তাহলে এটা হলো অ্যানালগ। আর যদি বলি এত ডেসিবেল, স্বাভাবিক মাত্রার চেয়ে এতটুকু বেশি, তাহলে কিন্তু সেটা আর অ্যানালগ থাকে না, তখন সেটা ডিজিটাল হয়ে যায়, ডিজিট আছে সেখানে। ঠিক একেবারে আলোর তীব্রতা মাপারও এরকম একক আছে, চাপ, চাপ, যে আমি তোমাকে চাপ দিলাম, কতটুকু জোরে চাপ দিলাম, এটা আবার মাপা যায়। আবার তাপমাত্রা, এখানে আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এটা যেরকম মাপা যায়। এগুলো সবই কি আকারে থাকে? তথ্য বা উপাত্ত আকারে থাকে। তো শব্দ কি তথ্য আকারে থাকতে পারে? আলো, চাপ, তাপমাত্রা, অন্য যে কোনো কিছু, সেগুলো কি আকারে থাকতে পারে? তথ্য আকারে থাকতে পারে। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি উপাত্ত আকারে থাকতে পারে, তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা হবে। আর যদি বলে কোনটি উপাত্ত আকারে থাকতে পারে না, তখন কিন্তু এইগুলোর মধ্যে সব দিবে, আর একটা দিবে হচ্ছে অন্য জায়গা থেকে। যে ব্রেনের মধ্যে ওই জিনিসটা কিন্তু সেট আপ করে নিতে হবে, এবং সেটা লিখতে হবে, এবং এটা কিন্তু লিখতে হবে। বলছিলাম যেগুলা দাগ দেওয়া, এগুলো লিখতে হয়। ঠিক আছে, এখন বলতেছে তাদের মান নিরবিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হতে থাকে। এই যে মানটা, শব্দ আছে, এই শব্দ আমি এখন কথা বলতেছি, শব্দ হচ্ছে, এই মান পরিবর্তিত হয় না, কখনো জোরে হয়ে যায়, কখনো আস্তে হয়ে যায়, পরিবর্তিত হতে পারে। আমাদের নানা কাজে সেই মানের প্রয়োজন হতে পারে, আমাদের নানা কাজে সেই মানের প্রয়োজন হতে পারে। তাই সেই মান আমরা সংরক্ষণ করি, বিশ্লেষণ করি, এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য আকারে প্রেরণ করি। এই যে এই মানটা আমরা কি করি? সংরক্ষণ করি, বিশ্লেষণ করি, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য আকারে প্রেরণ করি। এই যত মানগুলো আছে, এই তথ্য আকারে প্রেরণ করতে গিয়েই কিন্তু এই যে একজনের ভিডিও আরেকজন দেখে, একজনের ছবি আরেকজন দেখে, এগুলা কি বেসিক্যালি এগুলা কিন্তু ডাটা। এগুলা হচ্ছে ডাটা, যার বাংলা হচ্ছে উপাত্ত। ঠিক আছে, এখন বলতেছে যে উপাত্ত প্রক্রিয়া করার জন্য আমরা ইলেকট্রনিক্স ব্যবহার করতে পারি। এই যে এই উপাত্তটাকে কি করতে হয়? প্রক্রিয়া করতে হয়। এই প্রক্রিয়া মানে কি? অ্যানালাইসিস। হ্যাঁ, উপাত্তটাকে প্রক্রিয়া করার জন্য আমরা ইলেকট্রনিক্স ব্যবহার করতে পারি। তো ইলেকট্রনিক্স এর একটা ব্যবহার, সেটা কি? উপাত্ত প্রক্রিয়া করা যায়। ইলেকট্রনিক্স দিয়ে কি করা যায়? উপাত্ত প্রক্রিয়া করা যায়। নিরবিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হতে থাকা এই তথ্য বা উপাত্তকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব। আবার এটাকে কি করা যায়? বৈদ্যুতিক সিগন্যালে এই উপাত্তকে, তথ্য বা উপাত্তকে কি করা যায়? বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব। বৈদ্যুতিক সিগন্যালে
এগুলাকে আবার বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব। এই ধরনের সিগন্যালকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। তাহলে যে তথ্য বা উপাত্তকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা সম্ভব সেই ধরনের সিগন্যালকেই বলা হয় হচ্ছে অ্যানালগ সিগন্যাল। পরীক্ষায় আসতে পারে অ্যানালগ সিগন্যাল কি, তাহলে সহজ ভাষায় লিখে দিতে হবে তথ্য বা উপাত্তকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব এবং এই ধরনের সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল বলা হয়। অ্যানালগ সিগন্যাল কি? তথ্য বা উপাত্তকে যদি বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করা যায় তবে সেই সিগন্যালকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যালকে যদি সরাসরি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে আমরা প্রক্রিয়া করি, তাহলে অ্যানালগ সিগন্যালকে যদি আমরা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে আমরা প্রক্রিয়া করি তাহলে সেটাকে বলা হয় অ্যানালগ ইলেকট্রনিক্স। পরীক্ষায় এটাও আসতে পারে যে অ্যানালগ ইলেকট্রনিক্স কি। অ্যানালগ সিগন্যালকে যদি সরাসরি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে প্রক্রিয়া করি তাহলে সেটাকে বলা হয় অ্যানালগ ইলেকট্রনিক্স। পরীক্ষায় আসতে পারে অ্যানালগ ইলেকট্রনিক্স কি। অ্যানালগ সিগন্যালকে যদি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে প্রক্রিয়া করা যায় তাহলে সেটাকে বলা হয় অ্যানালগ ইলেকট্রনিক্স। নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা তথ্য বা উপাত্তের এই সিগন্যালকে সম্পূর্ণ অন্যভাবে প্রক্রিয়া করা সম্ভব। সেটি করার জন্য একটু পরপর তার মানটি কত বের করে সেটি কোনো এক ধরনের সংখ্যায় প্রকাশ করে নিতে হয়। তারপর ধারাবাহিকভাবে এই সংখ্যাটির মানকে সংরক্ষণ করতে হয়। তাহলে এই যে কোনো মান, ঠিক আছে, এই মানটা কত এটা বের করে সেটাকে কি করতে হবে? সংখ্যায় প্রকাশ করতে হবে। সংখ্যায় প্রকাশ করলে এই সংখ্যাটির মানকে সংরক্ষণ করতে হয়। কিভাবে? ধারাবাহিকভাবে এই সংখ্যাটির মানকে আমরা কি বলে সংরক্ষণ করতে পারি। ধারাবাহিকভাবে কি কিসের মান সংরক্ষণ করতে পারি? সংখ্যার মানকে আমরা সংরক্ষণ করতে পারি। আমরা যখন আমাদের প্রয়োজন মতো এই সংখ্যাগুলো ইলেকট্রনিক্সে ব্যবহার করে প্রক্রিয়া করতে পারবো, আমরা তখন আমাদের প্রয়োজন মতো এই সংখ্যাগুলো ইলেকট্রনিক্সে ব্যবহার করে প্রক্রিয়া করতে পারবো। যখন আবার সেটিকে তার মূল অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করতে হবে তখন ধারাবাহিকভাবে সংরক্ষিত মানের সমান বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে নিতে হয়। তাহলে প্রথমে এই যে আমরা সেগুলোকে কি করলাম, যে সংখ্যা আকারে প্রকাশ করলাম। এই সংখ্যাগুলোকে আবার কি করব? অ্যানালগ সিস্টেমে আবার অ্যানালগ আকারে প্রকাশ করতে পারবো। ছবিটা হচ্ছে কি অ্যানালগ, আর ছবির ভিতরে যে কোডিং গুলো আছে সেগুলো হচ্ছে ডিজিটাল। এখন বলতেছে যে অ্যানালগ সিগন্যালে আবার পরিবর্তন করা যায় কি কে? সংখ্যাগুলোকে। এই যে সংখ্যাগুলোকে কি করা যায়? পরিবর্তন করা যায় কিসের মাধ্যমে? ইলেকট্রনিক্স ব্যবহার করে। সংখ্যাগুলোকে ইলেকট্রনিক্সের ব্যবহার করে প্রক্রিয়া করে আবার সেটাকে আবার অ্যানালগ সিগন্যালে পরিবর্তন করতে হয়। তখন ধারাবাহিকভাবে সংরক্ষিত মানের সমান বৈদ্যুতিক সিগন্যাল। তখন আবার কি লাগবে? বৈদ্যুতিক সিগন্যাল লাগবে। তখন বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে নিতে হবে। আগে যেটা ছিল হচ্ছে এই যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যখন আমরা ব্যবহার করি তখন আমরা সেখানে কি অ্যানালগ সিগন্যাল ছিল। এখন সেই অ্যানালগ সিগন্যাল যেরকম ছিল ঠিক সেরকম বৈদ্যুতিক সিগন্যালও তৈরি করা সম্ভব। সেটাকে সংখ্যায় প্রকাশ করে প্রথমে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করলো, আবার সেই অ্যানালগ সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করলো। রূপান্তর করার পরে কি হবে? যে ইলেকট্রনিক্স যন্ত্রের দ্বারা এই ধরনের নিরবিচ্ছিন্ন মানের তথ্য প্রক্রিয়া করা হয় তাদেরকেই বলা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স। আসতে পারে পরীক্ষায় ডিজিটাল ইলেকট্রনিক্স কি? যে ইলেকট্রনিক্স দ্বারা বিচ্ছিন্ন মানের তথ্য প্রক্রিয়া করা হয় তাকেই বলা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স কি? বিচ্ছিন্ন মান। এখন বিচ্ছিন্ন মান কোনগুলা? বিচ্ছিন্ন মানগুলা হচ্ছে সংখ্যা। বিচ্ছিন্ন মানগুলো হচ্ছে সংখ্যা। সেই সংখ্যাকে আবার কি করা হয়? অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হয়। সেই অ্যানালগ সিগন্যালকে আবার কি করা হয়? বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা হয়। এবং যে যন্ত্র দিয়ে এই বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করতে গেলে কি লাগবে? ইলেকট্রনিক্স যন্ত্র লাগবে। এই ইলেকট্রনিক্স ব্যবহার করতে হবে। যে ইলেকট্রনিক্স যন্ত্র দিয়া এই
সংখ্যাগুলোকে অ্যানালগ সিগন্যালে এবং অ্যানালগ সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা যায়, সেই ইলেকট্রনিক্স যন্ত্রকে বলা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্সকে এভাবে বলতে পারি যে আমরা যখন আমাদের প্রয়োজন মতো সংখ্যাগুলোকে ইলেকট্রনিক্স ব্যবহার করে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করব এবং সেই অ্যানালগ সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করব, তখন সেই ইলেকট্রনিক্সকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হবে। আমরা দৈনন্দিন জীবনে 10 ভিত্তিক দশমিক সংখ্যা ব্যবহার করে থাকি। যে দশমিক সংখ্যা যেটা, এই দশমিক সংখ্যাটা কত ভিত্তিক? 10 ভিত্তিক, এজন্য এটাকে বলা হয় হচ্ছে ডেসিমাল। কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স সংখ্যায় 10 ভিত্তিক কেন? দেখো, দশমিক যখন একটা ঘর থেকে আরেক ঘরে যাবে, তখন 10 দিয়ে ভাগ করলেই কিন্তু এক ঘর থেকে আরেক ঘর বামে চলে যাবে, আর 10 দিয়ে গুণ দিলে সেই দশমিকটা কি হবে? এক ঘর ডানে চলে যাবে। 10 দিয়ে গুণ দিলে কি হয়? দশমিক। আর 10 দিয়ে ভাগ করলে, এটাকে 10 ভিত্তিক দশমিক বলে। এই জন্য এটাকে 10 ভিত্তিক বলা হয়। যে 10 দিয়ে গুণ দিলে এক ঘর ডানে চলে যায়, আর 10 দিয়ে ভাগ দিলে এক ঘর বামে চলে যায়। তো এটা হচ্ছে 10 ভিত্তিক দশমিক। তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করি, 10 ভিত্তিক দশমিক ব্যবহার করি। কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স এর সংখ্যা প্রকাশ করা হয় বাইনারি সংখ্যা দিয়ে। ডিজিটাল ইলেকট্রনিক্স এর গুরুত্বপূর্ণ, ডিজিটাল ইলেকট্রনিক্স এর সংখ্যা প্রকাশ করা হয় বাইনারি সংখ্যা দিয়ে। কারণ তাহলে খুব সহজেই কোনো একটি ভোল্টেজকে 1 এবং 0 ভোল্টেজকে 0 ধরে প্রক্রিয়া করা যায়। তাহলে একটা ভোল্টেজকে কি করে? একটা ভোল্টেজকে ধরে 1, একটি ভোল্টেজকে ধরে হচ্ছে 1, আর 0 ভোল্টেজকে ধরে 0। 0 এবং 1 দ্বারা প্রকাশিত সংখ্যাকেই বাইনারি সংখ্যা বলে। এখন বাইনারি সংখ্যা কাকে বলে? সহজ বিষয়, 0 এবং 1 দ্বারা প্রকাশিত সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। যদি বলে বাইনারি সংখ্যা কাকে বলে? 0 এবং 1 দিয়ে প্রকাশিত সংখ্যাকে বলো। বাইনারি সংখ্যা কাকে বলে? প্রকাশিত 0 এবং 1 দ্বারা প্রকাশিত সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। এই যে 1 আর 1 যোগ করলে কত হয়? কিন্তু বাইনারি সংখ্যা 1 আর 1 যোগ করলে 10 হয়। ঠিক আছে, বাইনারি সংখ্যা 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 10। এগুলো ঠিক আছে কিনা এটা? এখন বলছে ইলেকট্রনিক্স এর সবচেয়ে বড় অবদান হলো ডিজিটাল কম্পিউটার। ইলেকট্রনিক্স এর সবচেয়ে বড় অবদান কি? ডিজিটাল কম্পিউটার, বা সংক্ষেপে শুধু কম্পিউটার। সংক্ষেপে শুধু কম্পিউটার। ইলেকট্রনিক্স যে নিয়ে আমরা পড়াশোনা করতেছি, এই ইলেকট্রনিক্স এর একটা কি বলে, ইলেকট্রনিক্স এর একটা ধরো বাহ্যিক রূপ, সেটা কোথায় পাওয়া যাইতেছে? কম্পিউটারের ভিতরে বা ডিজিটাল কম্পিউটারের ভিতরে। কম্পিউটার সকল তথ্যের আদান প্রদান বা তথ্য প্রক্রিয়া করা হয়। তুমি যত তথ্যই দিবা কম্পিউটারে, সমস্ত তথ্যই তোমাকে প্রক্রিয়া করে দিবে। ডিজিটাল ইলেকট্রনিক্স সকল তথ্য প্রক্রিয়া করে দিবে কিভাবে? ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। কম্পিউটারের সকল তথ্যের প্রক্রিয়া করা হয় কি দিয়া? কম্পিউটারের সকল তথ্যের আদান প্রদান বা তথ্য প্রক্রিয়া করা হয় কি দ্বারা? ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। কি দিয়া? ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা পড়লাম একটু আগে, ডিজিটাল ইলেকট্রনিক্স যন্ত্র দ্বারা এই বিচ্ছিন্ন মানে তথ্যকে প্রক্রিয়া করা হয়, তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলে। এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর একটা ব্যবহার হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে এই কম্পিউটার। ঠিক আছে, এই যে এখানে সেই তথ্যগুলাকে এইভাবে বিভিন্নভাবে করে, মানে সংখ্যাকে সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে সে তথ্যকে সংরক্ষণ করা হয়। আচ্ছা, আমি বলতেছি ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কেও ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করে। ইন্টারনেট, আমরা যে ইন্টারনেট চালাই, এখানেও কি, বা কম্পিউটার নেটওয়ার্ক। ইন্টারনেট মূলত কি? এখানেও কিন্তু একটা ছোট প্রশ্ন আছে। ইন্টারনেট আসলে কি? ইন্টারনেট হচ্ছে অনেকগুলা কম্পিউটারের একটা নেটওয়ার্ক, যেখানে অনেকগুলা কম্পিউটার একসাথে যুক্ত হয়ে কাজ করবে। আমার কম্পিউটারের ভিতরে যে তথ্যটা আছে, সেই তথ্যটা আরেকজনের কম্পিউটারের ভিতরে চলে যাবে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটটা মূলত কি? কম্পিউটারের নেটওয়ার্ক। ইন্টারনেটটা কি?
কম্পিউটারের নেটওয়ার্ক। এরকম ধরো মোবাইল থেকে মোবাইলে যেরকম নেটওয়ার্ক থাকে, ইন্টারনেটটা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারের নেটওয়ার্ক। আমরা যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা ব্যবহার করি এটাও মূলত কিন্তু একটা কম্পিউটার। তো এখন বলতেছে ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয়। এই ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করে কি হয়? তথ্য আদান প্রদান করা হয়। কি কি তথ্য? শব্দ, ছবি বা ভিডিও। এই যে শব্দ, ছবি বা ভিডিও ইত্যাদি। সিগন্যাল শুরু হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে। প্রথমে শব্দ, ছবি এবং ভিডিওর সিগন্যালটা শুরু হয় কি হিসেবে? অ্যানালগ সিগন্যাল হিসেবে, এবং ব্যবহারও করা হয় অ্যানালগ সিগন্যাল হিসেবে। কিন্তু সেগুলো ডিজিটাল সিগন্যাল হিসেবে সংরক্ষণ, সেগুলোকে ডিজিটাল সিগন্যাল হিসেবে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা প্রেরণ করা হয়। সেগুলোকে প্রেরণ করা হয় কি হিসেবে? ছবিকে ছবি হিসেবে প্রেরণ করা হয় না। ছবিকে কি হিসেবে প্রেরণ করা হয়? ডিজিটাল সিগন্যাল হিসেবে প্রেরণ করা হয়। ছবিকে সরাসরি ছবি হিসেবে, যে একজনের কাছ থেকে আরেকজনের ছবি পাঠায়, এটা কিন্তু ছবি হিসেবে প্রেরণ করা হয় না, ডিজিটাল সিগন্যাল হিসেবে সেটাকে প্রেরণ করা হয়। অ্যানালগ সিগন্যালে খুব সহজেই নয়েজ প্রবেশ করে। অ্যানালগ সিগন্যালে সহজেই কি প্রবেশ করে? নয়েজ প্রবেশ করে সিগন্যালগুলোর গুণগত মান নষ্ট করতে পারে। অ্যানালগ সিগন্যাল কি করতে পারে? নয়েজ প্রবেশ করে এর গুণগত মান নষ্ট করতে পারে। একবার সেটিকে ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করে নিলে সেখানে নয়েজ এত সহজে অনুপ্রবেশ করতে পারে না, কাজেই সিগন্যালের গুণগত মান অবিকৃত থাকে। ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যালের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে অ্যানালগ সিগন্যালে নয়েজ সৃষ্টি করতে পারে। নয়েজ সৃষ্টি করলে কি হয়? এই সিগন্যালগুলোর যে গুণগত মান সেটা নষ্ট হয়। কিন্তু ডিজিটাল সিগন্যালে এই নয়েজ সৃষ্টি করতে পারে না বা খুব কম পারে, যার কারণে সেখানে নয়েজ এত সহজে অনুপ্রবেশ করতে পারে না। ঠিক আছে? ধরো তুমি একটা নরমালি একটা ছবি, সেটা তুমি রেখে দিলা, আস্তে আস্তে সেই ছবিটা কি হয়ে যাবে? নরমালি একটা ছবি মানে আমি প্রিন্ট করে আনলাম, রেখে দিলাম, আস্তে আস্তে সেটা কি হবে? গোলাটে হবে, পুরানো হবে, সেটা মধ্যে ময়লা পড়বে, এই জন্য বেশি। কিন্তু ডিজিটাল একটা ছবি, সেটা কি গোলাটে হবে, ময়লা হবে, পুরান হবে? তা হবে না, ঠিক আগের মতোই থাকবে। এইটাকেই বলা হইতেছে নয়েজ। ঠিক আছে? অ্যানালগ সিগন্যালের মধ্যে এই নয়েজটা খুব সহজেই পরিবর্তন মানে অনুপ্রবেশ করতে পারে, কাজে সিগন্যালগুলোর গুণগত মান পরিবর্তিত হইতে পারে। অ্যানালগ সিগন্যাল দেখাইছে এরকম, কিরকম দেখছো? ওয়েভের মতো। কিন্তু ডিজিটাল সিগন্যাল কিরকম? এই যে পরীক্ষার সময় এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। চিত্র এঁকে বলবে নিচের কোনটি অ্যানালগ সিগন্যাল, বিভিন্ন ধরনের চিত্র এঁকে দিবে। অ্যানালগ সিগন্যাল কোনটা? উপরেরটা কি? তুমি এটাকে বর্ণনা করো, কিসের মতো এটা? গান টান যে শুনে, গান টান যে বাজে, সেটার মতো অনেকটা। আর ডিজিটাল সিগন্যালটা কিসের মতো? বক্স আকারে। এটাই মনে রাখবা যে ডিজিটাল সিগন্যালটা বক্স আকারে, আর অ্যানালগ সিগন্যালটা ঢেউয়ের মতো, পাহাড়ের মতো। ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরনের আইসি তৈরি করা হয়। এই ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য কি লাগে? আইসি লাগে। এই যে এতক্ষণে মূল পয়েন্টে আসলাম, যে আইসি যেটা হচ্ছে বর্তমান যুগের বিস্ময়, সর্বশেষ লেটেস্ট। কিন্তু এটার পরেও তো এখন আবার নতুন তৈরি হচ্ছে, সেটা কি? অপটিক্স, তাই না? ইলেকট্রনিক সার্কিটের মধ্যে আলোর সাহায্যে আইসি তৈরি করা হবে, সেটা কিন্তু ভবিষ্যতে আসতেছে। তো যাই হোক, ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরনের আইসি তৈরি করা হয়। এই আইসি গুলো ধীরে ধীরে অনেক ক্ষমতাশীল হয়ে উঠেছে, অর্থাৎ অনেক কম সময়ে নির্ভুলভাবে অনেক বেশি পরিমাণ ডিজিটাল সিগন্যালে প্রক্রিয়া করতে পারে। কাজেই যতই দিন যাচ্ছে ডিজিটাল প্রক্রিয়া করার বিষয়টি ততই সহজ হয়ে যাচ্ছে। এটা বলাই বাহুল্য নয় যে আমাদের চারপাশের জগৎটি একটি ডিজিটাল জগতে রূপ নিচ্ছে। ঠিক আছে? তো এই অ্যানালগ আর ডিজিটাল ইলেকট্রনিক্স এর বিষয়টা কি তুমি বুঝলা? প্রথমে আমরা কি বলতেছিলাম যে শব্দ, আলো, চাপ, তাপমাত্রা এগুলো হচ্ছে ডাটা। এই ডাটাকে আমরা কি করি? সংরক্ষণ করি। এই সংরক্ষণ করে আমরা কি করি? তথ্য আকারে প্রেরণ করি। প্রেরণ করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে মানে কি ব্যবহার করি? এই তথ্য বা উপাত্তকে প্রেরণ করার জন্য ইলেকট্রনিক্স ব্যবহার করি। তথ্য বা উপাত্তকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব
এবং এই সিগন্যালকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। এবং এই অ্যানালগ সিগন্যালকে যদি সরাসরি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে আমরা প্রক্রিয়া করি তখন সেটাকে বলা হবে অ্যানালগ ইলেকট্রনিক্স। এখন নিরবিচ্ছিন্ন ভাবে যখন এই পরিবর্তিত হওয়া ডাটার মানটা কত হবে সেই মানটাকে যদি সংখ্যায় প্রকাশ করা হয় তখন এই সংখ্যাগুলোকে আবার কি প্রয়োজন মতো ইলেকট্রনিক্সের ব্যবহার করে এটাকে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা যায় এবং সেই অ্যানালগ সিগন্যালটাকে আবার বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করা যায়। আর যে ইলেকট্রনিক্স যন্ত্র দ্বারা এই ধরনের বিচ্ছিন্ন মানের তথ্য প্রক্রিয়া করা হয় সেই যন্ত্রটার নামই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, যার একটা উদাহরণ হচ্ছে কম্পিউটার। আমরা নরমালি অ্যানালগ সিস্টেমে 10 ভিত্তিক দশমিক সংখ্যা ব্যবহার করি, কিন্তু ডিজিটাল সিস্টেমে 10 ভিত্তিক না বাইনারি সিস্টেম ব্যবহার করি। সেই বাইনারি সিস্টেমে শুধুমাত্র 0 এবং 1 দ্বারা আমরা সংখ্যাকে প্রকাশ করি। যত সংখ্যা আছে 0 এবং 1, একের পরে 100টা 0, একের পরে 2টা 0, আবার 10টা 1, এভাবে আমরা একটা তথ্যকে প্রকাশ করি। ঠিক আছে, বিভিন্ন মানে এটা তো অসীম, যত বেশি সংখ্যক, ধরো একের পরে 50টা 1, তারপরে ধরো 2টা 0, এটা দিয়ে একটা জিনিসকে প্রকাশ করলাম। আবার মনে করো 49টা 1, আবার 2টা 0, এটা দিয়ে আবার আরেকটা জিনিসকে প্রকাশ করা যায় না। আবার 2টা 1, তারপরে 5টা 0, এটা দিয়ে আবার আরেকটা ডাটাকে উপস্থাপন করা যায়। এই যে উপস্থাপনের যে প্রক্রিয়াটা, এটাকে কি বলা হয়? বাইনারি সংখ্যা। এই যে সংখ্যার মধ্যে শুধুমাত্র 0 এবং 1 থাকবে সেই সংখ্যাকে বলা হবে বাইনারি সংখ্যা। আর এটা হচ্ছে ডিজিটাল কম্পিউটারে এই তথ্যগুলাকে আদান প্রদান করা সম্ভব এবং এই ডিজিটাল কম্পিউটারে যে তথ্যগুলা সেগুলোকে আবার ইন্টারনেট বা কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা সম্ভব। শব্দ বা ছবি এগুলা মূলত প্রথমে কি আকারে থাকে? অ্যানালগ সিগন্যাল আকারে থাকে, সেগুলোকে ডিজিটাল সিগন্যাল আকারে প্রেরণ করা হয়। নরমালি প্রথমে যখন ছবিটা থাকে তখন সেটা অ্যানালগ সিগন্যালে থাকে, পরবর্তীতে যখন প্রেরণ করা হবে কম্পিউটার থেকে কম্পিউটারে, মোবাইল থেকে মোবাইলে, তখন সেটা ডিজিটাল সিগন্যাল আকারে প্রেরণ করা হবে, সেটা কিন্তু আর অ্যানালগ সিগন্যাল থাকবে না। এন্ড ডিজিটাল সিগন্যালকে প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরনের আইসি আছে। আর অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যানালগ সিগন্যালটা হচ্ছে ঢেউয়ের মতো আর ডিজিটাল সিগন্যালটা হচ্ছে এরকম বক্সের মতো। এবার আমরা আসতেছি সেমিকন্ডাক্টর। আধুনিক জগৎ এবং আধুনিক সভ্যতা পুরোটাই ইলেকট্রনিক্সের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এই ইলেকট্রনিক্সের জন্য আমরা যদি কোনো এক ধরনের পদার্থের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাহলে সেই পদার্থটি হবে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের আরেকটা নাম কি? অর্ধপরিবাহী, যেটা কেবলমাত্র সিলিকনই একমাত্র সেই কাজটা করতে পারে। এবং এই ডান পাশে দেখা যাচ্ছে সিলিকনের ত্রিমাত্রিক রূপ, এই যে সিলিকন। এই যে সমস্ত কাজগুলো যে আমরা করতেছি এগুলা মোবাইল কম্পিউটার, সিলিকন যদি না থাকতো এগুলো কিছুই ঠিক মতো করা যেত না। কারণ সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী, কিছুটা পরিবহন করে আবার কিছুটা পরিবহন করে না। সম্পূর্ণভাবে একটা মানুষের মধ্যে যদি সবই ভালো গুণ থাকে তাহলেও সমস্যা, সব যদি খারাপ গুণ থাকে তাহলেও সমস্যা। ভালো এবং খারাপ গুণের সংমিশ্রণ যদি থাকে সেটাই কিন্তু ভালো। এবং বেশি ভালো মানুষ হলে কি সমস্যা? তাকে মানুষ মেরে ফেলবে, তাই না? এরকম অনেক ভালো মানুষ ছিল না যাদেরকে হত্যা করা হয়েছে? তার একটা উদাহরণ দাও দেখি। অনেক ভালো মানুষ কিন্তু তাকে মানুষ মেরে ফেলছে। সে কিন্তু ভালো মানুষ ছিল, কিন্তু তার হোস্টেলে খাবার খাইতে যায় তাকে মেরেই ফেললো। হ্যাঁ, এই যে সে যদি ভালো মানুষ না হয়ে যদি একটু গাড়তারা হইতো, সে কি মতো? সে কি করতো? সেও পাল্টা আঘাত দিত, ঠিক আছে, প্রতিবাদ করতো, কিন্তু সে প্রতিবাদ কিছুই করে না, এই জন্য তাকে মেরে ফেলছে। আবার বেশি খারাপ মানুষ হলেও সমস্যা, তাকেও মানুষ মেরে ফেলবে। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী এটাও ঠিক সেরকম, বেশি ভালোও না বেশি খারাপও না, বেশি পরিবহনও করে না আবার একেবারে পরিবহন না করেও থাকে না। এটাকে বলা হইতেছে সেমিকন্ডাক্টর। আমরা এর আগেও পরিবাহী এবং অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই তিনটা জিনিস সম্পর্কে জানছি। পরিবাহী হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, যার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হইতে পারে। অপরিবাহী যার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে না, যেরকম একটা প্লাস্টিকের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে না, কিন্তু একটা ধাতুর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে, ঠিক আছে। আর অর্ধপরিবাহী হচ্ছে সেটাই যেটার মধ্য দিয়ে
সামান্য কিছু পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হবে, পুরাটা হবে না, কিছু হবে। দিলে 100 ভোল্টের বিদ্যুৎ, এ নিয়ে নিল মনে করো যে 50 ভোল্টের, তো সেই ক্ষেত্রে সে কি অর্ধপরিবাহী, সে কিন্তু পুরাটা সে নিল না। ঠিক আছে, তাহলে এখন ব্যাপারটা একটু গভীরে যেতে পারি। 13.5 নং চিত্রে সেমিকন্ডাক্টরের একটি মডেল চিত্রে অনেকগুলো পরমাণুকে পাশাপাশি দেখানো হয়েছে। পরমাণুর গঠনের কারণে তাদের শেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে সেটি কোনো এক অর্থে পরিপূর্ণ হয় এবং অনেকটা স্থিতিশীল হয়। সবার শেষে যদি 8টা ইলেকট্রন থাকে তখন সেই পরমাণুটা কি হয়, স্থিতিশীল হয়। ঠিক আছে, আমি বলতেছে যে 13.5 নং চিত্রে সেমিকন্ডাক্টরের একটি মডেল চিত্রে অনেকগুলো পরমাণুকে পাশাপাশি দেখানো হয়েছে। পরমাণুর গঠনের কারণে তাদের শেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে সেটি কোনো এক অর্থে পরিপূর্ণ হয় এবং তখন ওটা স্থিতিশীল হয়। স্থিতিশীল কখন হয়, যখন 8টি ইলেকট্রন থাকে। 8টি ইলেকট্রন থাকলে সেটা স্থিতিশীল হয়। সিলিকন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত সেমিকন্ডাক্টর। তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 4। যদি 8টা থাকতো সে কি হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। আমরা আগে পড়লাম না যে পরিপূর্ণ হইতে গেলে কয়টা ইলেকট্রন লাগে, 8টা ইলেকট্রন লাগে, কিন্তু তার আছে কয়টা, 4টা। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত, 14। প্রথমে থাকবে হচ্ছে 2টা, তারপর হচ্ছে কয়টা, 8টা, তারপর 2 10, আর থাকে কয়টা, 4টা। এই 4টা ইলেকট্রন তার সর্ববহিস্থ শক্তি স্তরে আছে। এই 4টা থাকার কারণে কি হয়েছে ঘটনাটা, যে সে 8টা এবং 0টা এর মাঝামাঝি। 8টা হচ্ছে খুব ভালো মানুষ আর 0টা হচ্ছে খুব খারাপ মানুষ। ঠিক আছে, আর 4টা হচ্ছে কি মাঝামাঝি। এই জন্যই এটা অর্ধপরিবাহী এবং এটা একটা বিশেষ একটা মানে মৌল, যেটা দিয়ে এই ইলেকট্রনিক্সের জগতে বিপ্লব ঘটায় বলছে এই সিলিকন দিয়ে। কিন্তু আমরা যখন সিলিকনের ক্লাসের দিকে তাকাই তখন অবাক হয়ে আবিষ্কার করি প্রত্যেকটি পরমাণুই ভাবছে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। ঘটনাটা কি, এটার মধ্যে 4টা ইলেকট্রন আছে, কিন্তু এই 4টা ইলেকট্রন এমন ভাবেই আছে, এই ছবির মধ্যে দেখা যাচ্ছে এই 4টা ইলেকট্রন এমন ভাবেই আছে যেন প্রত্যেকটা ইলেকট্রনই ভাবতেছে যে তার 8টা ইলেকট্রন আছে। প্রত্যেকটা ইলেকট্রন ভাবতেছে যে এটাও, এখানেও 8টা আছে, এখানেও 8টা আছে, এখানেও 8টা আছে, এখানেও 8টা আছে, এটা ভাবতেছে। তাহলে এই ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং। এখন এটা ঘটেছে কারণ প্রত্যেকটা পরমাণুই চারদিকে ভিন্ন 4টা পরমাণুর সাথে যুক্ত এবং সবাই নিজের ইলেকট্রনগুলো পাশের পরমাণুর সাথে ভাগাভাগি করে ব্যবহার করছে। তাহলে কি করতেছে, প্রত্যেকটা পরমাণু কি করতেছে, চারদিকে 4টা পরমাণুর সাথে, প্রত্যেকটা পরমাণু কি করতেছে, চারদিকে 4টা ভিন্ন পরমাণুর সাথে যুক্ত। তাহলে এখানে যে 4টা ইলেকট্রন আছে, এই যে 4টা ইলেকট্রন আছে, এ আরেকটা ইলেকট্রন নিতে পারবে, এও আবার আরেকটা ইলেকট্রন নিতে পারবে, মোট তখন 8টা হয়ে যাবে। প্রত্যেকটা পরমাণু একটা করে ইলেকট্রন নিতে পারবে না। তাহলে সেক্ষেত্রে কি প্রত্যেকটাই কিন্তু রেসপন্সিবল, মানে যৌগ গঠনের জন্য প্রত্যেকটা পরমাণুই কিন্তু রেসপন্সিবল। এখন বলতেছে সবাই নিজের ইলেকট্রনগুলো পাশের পরমাণুর সাথে ভাগাভাগি করে ব্যবহার করছে। তাহলে যে পাশের পরমাণুর সাথে যখন নিতেছে, পাশের পরমাণুর কাছ থেকে নিতেছে, তখন সে ওটা কি করতেছে, ভাগাভাগি করে ব্যবহার করতেছে, যে এটা আমারও আবার এটা তোমারও। ঠিক আছে, এখান থেকে একজন নিল, এখানে একজন নিল, এখান থেকে একজন নিল, এখানে 4 জনের কাছ থেকে 4টা নিল এবং এমন ভাবেই নিল যে এটা আমারও আবার এটা তোমারও। এইভাবে সে 8টা পূর্ণ করতেছে। তাহলে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কারণ বলছে সবাই ইলেকট্রনগুলো পাশের পরমাণুর সাথে ভাগাভাগি করে ব্যবহার করছে। আমরা চিত্রটি এঁকেছি এক সমতলে। সত্যিকার অর্থে সিলিকন পরমাণুগুলো ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক হচ্ছে ওই যে দেয়ালের যে কোণা আছে না, যে ওখানে এই যে এই কোণা একটা, ওই কোণা একটা, এই কোণায় একটা, আবার ওই দিকে যদি আরেকটা কোণা থাকতো ভিতরের দিকে, তো সেটা ত্রিমাত্রিক। এটা ত্রিমাত্রিক জিনিসটা বুঝছো, কি বুঝছো ত্রিমাত্রিক? ওই যে 3টা মাত্রা এসে যুক্ত হয়েছে না, ত্রিমাত্রিকের মধ্যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, 3টাই আছে। ঠিক একইভাবে ওর যে 4টা ইলেকট্রন দৈর্ঘ্যের দিকেও আছে, প্রস্থের দিকেও আছে, আবার উচ্চতার দিকেও আছে, মানে 3 দিকেই আছে। তো বলতেছে যে এখানে কিন্তু চিত্রটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে সব একসাথেই আছে, কিন্তু তা না, সাইজ দেখে বোঝা যাচ্ছে, তাই না?
যে এটা একটু ছোট, ওই উপরটা একটু বড়, এটা হচ্ছে একটু বেঁকা হয়ে রয়েছে, যে একটু অ্যাঙ্গেল করে রাখছে, তার মানে বোঝা যাচ্ছে কি এটা একটু বেঁকা হয়ে রয়েছে, ঠিক আছে? এটা ত্রিমাত্রিক আর কি। তাহলে সত্যিকার অর্থে সিলিকন পরমাণুগুলো কেমন? ত্রিমাত্রিক। এবং চিত্রের ডান পাশে যেরকম দেখানো হয়েছে, প্রত্যেকটা পরমাণুই আসলে অন্য 4টি পরমাণুকে স্পর্শ করে থাকে। প্রত্যেকটা পরমাণুই অন্য 4টি পরমাণুকে স্পর্শ করে থাকে। এমনিতে সেমিকন্ডাক্টর ইলেকট্রনগুলো পরমাণুর সাথে আটকে থাকে। সেমিকন্ডাক্টরের ইলেকট্রনগুলো কি করে? পরমাণুর সাথে আটকে থাকে। কিন্তু যখন তাপমাত্রা বাড়ায় তখন এটা দুটো ইলেকট্রন মুক্ত হতে পারে। নর্মালি এটা কি থাকে? ইলেকট্রনগুলো পরমাণুর সাথে আটকে থাকে। কিন্তু যখন তাপমাত্রা বাড়ায় তখন কি হয়? দুইটা ইলেকট্রন মুক্ত হয়। তাপমাত্রা বাড়ালে 4টেই মুক্ত হয়ে যায় না, দুইটা মুক্ত হয়। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে দুইটা মুক্ত হয় আর দুইটা যুক্ত থাকে। তাপমাত্রা বাড়ালে 4টেই, মানে তোমার মনে করো যে 4টা কলম আছে, ঠিক আছে? এখন মনে করো যে তোমার হঠাৎ করে কলম হারাই গেল, বা হারাই যাওয়ার চান্স থাকে না? তোমার কি 4টা কলমই একসাথে হারা যাবে? হারাইলে একটা বা দুইটা হারাবে, 4টেই কিন্তু হারাবে না। এই জন্য কিন্তু 4টা কলম ব্যাগে রাখার উপকারিতা আছে। আমরা কয়টা রাখি? হ্যাঁ, একটা রাখলে তো একটা যে কোনো সময় হারাই যেতে হবে, তখন কি করো? 4টা কলম রাখলে সুবিধা আছে। তাই এখন ওই যে ওর ভিতরে সুবিধা, যখন তাপটা দেওয়া হয়, তাপটা দিলে দুইটা কি হয়ে যায়? ছুটে যায়, দুইটা পরমাণু ছুটে যায়, আর দুইটা কি হয়? দুইটা মুক্ত হয়ে যায় আর দুইটা যুক্ত অবস্থায় থাকে। তো পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে, তাই তখন সেমিকন্ডাক্টরটা খানিকটা পরিবাহীর মতো কাজ করে। এই যে মুক্ত ইলেকট্রন যখন থাকে তখন সেমিকন্ডাক্টরটা কিসের মতো কাজ করে? পরিবাহীর মতো কাজ করে। ওই যে দুইটা ইলেকট্রন তাপ দিলে মুক্ত হয়ে গেল, মোবাইল গরম হয় না? গরম হলে ওই ঘটনাটা ঘটে, ইলেকট্রনটা কি হয়ে যায়? দুইটা ইলেকট্রন মুক্ত হয়ে যায়। তখন সে কিছুটা কিসের মতো কাজ করে? পরিবাহীর মতো কাজ করে। তাপ দিলে কিছুটা পরিবাহীর মতো কাজ করে। পদার্থবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এটা চমৎকার একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটার জন্য এটা ততটা উপযোগী নয়। এটাকে সত্যিকার অর্থে ব্যবহারের জন্য খুবই মজার একটা কাজ করা হয়। সিলিকনের ক্যালাসের সাথে এমন একটা পরমাণু, যেমন ফসফরাস, সিলিকনের যে ক্যালাস, এই ক্যালাসের সাথে ফসফরাস মিশিয়ে দেওয়া হয়, যার শেষ কক্ষপথ থেকে থাকে 5টি ইলেকট্রন। তাই সিলিকনের সাথে কি মিশানো হয়? ফসফরাস মিশানো হয়, এবং ফসফরাসের শেষ কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন? শেষ কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। তাহলে ওর হচ্ছে শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, আর ওর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন। তাহলে কি 4টা আর 4টা যুক্ত হয়ে একটা ফাঁকা থাকে না? এই ঘটনাটা ঘটে। এই পঞ্চম ইলেকট্রনটি বাড়তি একটি ইলেকট্রন, যা দুটি পরমাণুর মধ্যে বন্ধনে ব্যবহৃত হয় না, তাই এটি বিভিন্ন পরমাণুর মাঝে প্রায় মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারে। ঠিক আছে? যেমন তোমার প্রয়োজন হচ্ছে মাস চালাইতে, মনে করো যে প্রয়োজন 10,000 টাকা। এখন তোমার 10,000 টাকা ধরো পকেটে আছে, 10,000 টাকা দিয়ে তোমার মাসটা চলে যাবে। এখন যদি সেখানে অতিরিক্ত আরো 1,000 টাকা থাকে, তখন তোমার মনটা কেমন করবে? হ্যাঁ, মনটা একটু ছটফট করবে না? যে কিছু একটা কিনি, যেটা যেটা মানে যেটা আমার স্বাভাবিক ভাবে যেটা আমার থাকার কথা, তার চেয়েও একটু বেশি কিছু। এই ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটে। তখন সে কিছুটা কি হয়ে যায়? এই পঞ্চম ইলেকট্রনটি বাড়তি একটা ইলেকট্রন, যা দুটি পরমাণুর মধ্যে বন্ধনে ব্যবহৃত হয় না, তাই এটি বিভিন্ন পরমাণুর মাঝে মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারে। তাহলে তুমি যে বাড়তি ইলেকট্রনটা, সেটা কি করতে পারবা? বাড়তি টাকাটা কি করতে পারবা? কারো পিছনে খরচ করতে পারবা। তোমার যে আয় আর তোমার যে ব্যয়ের চেয়ে যদি আয় বেশি হয়, তাইলেই না তুমি তোমার ছোট ভাইয়ের জন্য কিছু একটা আনতে পারবা, বড় ভাইয়ের জন্য কিছু একটা আনতে পারবা, মার জন্য কিছু একটা আনতে পারবা। আর তোমার যদি একদম সব সমান সমান থাকে, তখন তুমি কি হয়ে যাবা? নিষ্ক্রিয় হয়ে যাবা, কারো কিছু দিতেও পারবা না, নিজেরটাই খালি ব্যবহার করতে পারবা, কারো দিতে পারবা না। তো এখানে যে একটা, এই জন্যই ফসফরাসের সাথে কি করছে জানি, বেশি থাকে, তখন সে মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারে। এটাকে ফসফরাসের পরমাণুর মাঝে থাকতে হবে এমন কোনো কথা নেই। এই যে ফসফরাসের যে পরমাণুটা, এটা যে ফসফরাসের ভিতরেই থাকবে এমন কোনো কথা নেই।
ফসফরাসকে পজিটিভ আয়ন বানিয়ে এই ইলেকট্রনটি মুক্ত ইলেকট্রনের মতো ব্যবহার করে, তখন এই ইলেকট্রনটা কিছুটা কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। ওই যে বললাম, এটা যে তোমার যে অতিরিক্ত 1000 টাকা, সেই 1000 টাকা যে তোমার কাজেই ব্যবহার করতে হবে এমন কি আর কোনো কথা আছে? তোমার তো প্রয়োজন 10,000 টাকার মধ্যে মিটে যেতেছে, কাজে এটা তখন মুক্ত হবে। এক এক মাসে তুমি এক একজনের পিছে খরচ করতে পারবা। ঠিক আছে, হয়তো 1000 টাকা দিয়ে সবার জন্য কেনার চেয়ে এক এক মাসে এক একজনকে কিনা দেওয়া ভালো। সেই ঘটনাটাই ঘটে এই ফসফরাসের ক্ষেত্রে। তো ফসফরাসকে পজিটিভ আয়ন বানিয়ে এই ইলেকট্রনটি মুক্ত ইলেকট্রনের মতো ব্যবহার করে। বলা যেতে পারে ফসফরাস মেশানো এরকম সেমিকন্ডাক্টর অনেকটাই পরিবাহী। ফসফরাস মেশানো যে সেমিকন্ডাক্টর সেটা অনেকটাই কি হয়ে যায়, পরিবাহী হয়ে যায়। তখন আর সেটা কি থাকে না, অর্ধ পরিবাহী আর থাকে না, সেটা পরিবাহী হয়ে যায়। কারণ চার্জ পরিবহনের জন্য এখানে কিছুটা মুক্ত ইলেকট্রন থাকে। ফসফরাসের মতো শেষ কক্ষপথে পঞ্চম ইলেকট্রন সহ পরমাণু যোগ করে পদার্থটিকে পরিবাহীতে পরিণত করে ফেলা এই সেমিকন্ডাক্টরকে বলা হয় এন ধরনের সেমিকন্ডাক্টর। তাহলে যে মানে সেমিকন্ডাক্টরের মধ্যে ফসফরাসের মতো কোনো একটা মৌল দিয়া তার ভিতরে পরিবাহিতা সৃষ্টি করা হইল, সেই ধরনের যে সেমিকন্ডাক্টরটাকে বলা হয় হচ্ছে এন টাইপ বা এন ধরনের সেমিকন্ডাক্টর। এটা খালি মনে রাখার বিষয়, এটা হচ্ছে এন ধরনের সেমিকন্ডাক্টর। কোনটা? যেখানে সেমিকন্ডাক্টরের সাথে একটা যৌগকে যুক্ত কইরা সেখানে একটা মুক্ত ইলেকট্রনকে ব্যবহার করা যায়, সেই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় এন ধরনের সেমিকন্ডাক্টর। তাহলে এই পদার্থটিকে এই এন ধরনের সেমিকন্ডাক্টর কি হয়, মানে পদার্থটার ভিতরে কি সৃষ্টি হয়, পরিবাহী। তখন এই পরমাণু যোগ করলে পদার্থটা কি হয়ে যায়, পরিবাহী হয়ে যায়। এই শেষ কক্ষপথে পঞ্চম ইলেকট্রন সহ পরমাণু যোগ করে পদার্থটাকে যখন পরিবাহীতে পরিণত করে ফেলা হয়, তখন এই সেমিকন্ডাক্টরটাকে বলা হয় এন টাইপ বা এন ধরনের সেমিকন্ডাক্টর। পরীক্ষায় এটা আসার সম্ভাবনা খুবই বেশি। এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার তোমরা আরো চমকপ্রদ একটা বিষয় শোনার জন্য প্রস্তুত হও। শেষ কক্ষপথে বাড়তি পঞ্চম ইলেকট্রন অবশিষ্ট এমন পরমাণু না দিয়ে যদি আমরা উল্টো কাজটি করি, শেষ কক্ষপথে একটি কম অর্থাৎ 3টি ইলেকট্রন বিশিষ্ট, যেমন বোরন, যদি শেষ কক্ষপথে আমরা দিয়েছিলাম কি একটা বেশি, এবার কি দিলাম একটা কম। আগে ছিল চারটা ইলেকট্রন শেষ কক্ষপথে, এবার দিলাম শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন। আগে দিয়েছিলাম কয়টা, আগে দিয়েছিলাম 5টা। 4টার সাথে 5টা যুক্ত করছিলাম, একটা বেশি ছিল। এখন 4টার সাথে কয়টা দিব, 3টা দিব। 5টা কার? ফসফরাসের। সিলিকনের তো 4টা, আর ফসফরাসের কয়টা? এরূপ মন থাকতেছ না, সিলিকনের হচ্ছে কয়টা আর ফসফরাসের কয়টা? যখন যুক্ত হয়ে গেল তখন মুক্ত থাকতেছে কয়টা? একটা মুক্ত থাকতেছে। এই একটা মুক্ত থাকার ফলে এটা কিসে পরিণত হইতেছে? সেমিকন্ডাক্টরটা পরিবাহীতে পরিণত হইতেছে। এই পরিবাহীতে পরিণত হইতেছে দেখেই এই সেমিকন্ডাক্টরটাকে বলা হইতেছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন যখন 3টা ইলেকট্রন বিশিষ্ট অর্থাৎ বোরন মৌলের কিছু পরমাণু মিশিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? অবশ্যই বোঝা যাচ্ছে বোরন পরমাণুর শেষ কক্ষপথে একটির জায়গায় ইলেকট্রনের জন্য একটা ফাঁকা জায়গা বা হোল থাকবে। যখন 3টা থাকবে তখন কি থাকবে? একটা ফাঁকা জায়গা বা হোল থাকবে। ওখানে যেরকম একটা বেশি ছিল, এখানে একটা কম। এখন মনে করো যে তোমার ইনকাম হচ্ছে 10,000 টাকা। তুমি মনে করো যে এমন একটা লোকের সাথে মিশতেছো যার ইনকাম হচ্ছে মনে করো 8,000 টাকা, ঠিক আছে? বা তোমার খরচ হচ্ছে 10,000 টাকা, এখন তোমার ইনকাম হলো কত? 9,000 টাকা। তো তোমার কি থাকতেছে? 1,000 ঘাটতি থাকতেছে। এই 1,000 ঘাটতি থাকার ফলে তুমি কি করবা? অন্য মানুষের সাথে একটু মিশার চেষ্টা করবা, তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবা, ভাইয়ের সাথে নাকি বোনের সাথে বা আত্মীয় স্বজনের সাথে, যেন তারা তোমার ওই একটা 1,000 টাকা যেন তারা মিটাইয়ে দেয় নাকি। আর আগে কি ছিল? 1,000 টাকা বেশি ছিল, তখনও কিন্তু তুমি অন্যের সাথে মিশার চেষ্টা করছো,
তোমার আয়ের চেয়ে যখন ব্যয়ের চেয়ে যখন আয় একটু বেশি ছিল তখনও কিন্তু তুমি অন্যের সাথে মিশছো, আর যখন তোমার আয়ের চেয়ে ব্যয় একটু কম তখনও কিন্তু তুমি অন্যের সাথে মিশার জন্য একটু ছটপট করবা যে কার সাথে মিশা যায়। কিন্তু তোমার যদি আয় আর ব্যয় যদি সমান হয় তাহলে তুমি কার সাথে মিশবা? সমান। তখন তুমি কারোর সাথে মিশতে চাবা? তখন তুমি কারোর সাথে মিশতে চাবা না, তুমি অনেকটা নিষ্ক্রিয় হয়ে যাবা। ঠিক আছে, আয় বেশি হলেও সেই মানুষের সাথে মিশে, আয় কম হলেও সে মানুষের সাথে মিশে। এই ক্ষেত্রেও সেই ঘটনাটা ঘটছে। তার ভিতরে কি হয়েছে, ফাঁকা জায়গা বা হোল থাকতেছে, পরমাণুটি সেই ফাঁকা জায়গা পাশের একটা পরমাণু থেকে ইলেকট্রনে সে ভরাট করে ফেলতে পারে। তখন সে পাশের একটা পরমাণুকে আকর্ষণ করে যে আয় বাবা আয়, আমার কাছে আয়, আমার একটা কম আছে তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তখন পাশের পরমাণুটা একটা ফাঁকা জায়গা হয়ে যাবে, সেই ফাঁকা জায়গাটি আবার তার পাশের পরমাণুর একটা ইলেকট্রন এসে ভরাট করে ফেলতে পারবে। তখন সেখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। তখন এই ফাঁকা জায়গাটা পূরণ করতে গেলে ওই পাশে থেকে সিলিকন বলবে তুই একটু এদিকে আয়, এখানে আমার ফাঁকা জায়গাটা পূরণ করে দে। এই ফাঁকা যখন পূরণ হইলো তখন ওখানে আবার ফাঁকা হয়ে যাবে, তখন ও আবার বলবে ওপাশ থেকে যে তুই আবার এদিকে আয়, এই ফাঁকা জায়গাটা পূরণ কর। তাহলে কি একটা চক্কর ঘুরতে থাকবে না? অন্যভাবে বলা যায়, আমাদের কাছে মনে হচ্ছে একটা ইলেকট্রনের অভাবযুক্ত একটা ফাঁকা জায়গা বুঝি পরমাণু থেকে পরমাণুতে ঘুরে বেড়াচ্ছে, মনে হতে পারে এটা বুঝি আসলে এক ধরনের কণা, তার চার্জ বুঝি পজিটিভ, এটাকে বলা হয় হোল। আমরা বলতেই পারি বোরন পরমাণুকে নেগেটিভ আয়ন হিসেবে রেখে তার হোলটি সিলিকন ক্যালাসের ভিতর ঘুরে বেড়াতে পারে। তাহলে এখানেই হচ্ছে মূল খেলাটা, যে বোরন পরমাণুকে নেগেটিভ আয়ন হিসেবে যদি রাখি তাহলে এই হোলটি সিলিকন ক্যালাসের ভিতরে ঘুরে বেড়াতে পারে। এই সিলিকন ক্যালাসের ভিতরে কি এই হোলটা একবার এখান থেকে এখানে যায়, একবার এখান থেকে এখানে যায়, সে ঘুরে বেড়াতে পারে। অর্থাৎ এই সেমিকন্ডাক্টরটি প্রায় পরিবাহী, এটা কিন্তু পরিবাহী না, পুরোপুরি পরিবাহী না, প্রায় পরিবাহী হিসেবে কাজ করে। তাহলে এটা কি প্রায় পরিবাহী, অর্থাৎ এই সেমিকন্ডাক্টর ওটা যেরকম পরিবাহী হিসেবেই কাজ করে, এটা কিসে পরিণত হয়ে যায়? পরিবাহীতেই পরিণত হয়ে যায়। আর এই সেমিকন্ডাক্টরটা কি হইতেছে, এই সেমিকন্ডাক্টরটা প্রায় পরিবাহী হিসেবে কাজ করে এবং তার ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করে পজিটিভ চার্জযুক্ত হোল। বিদ্যুৎ পরিবহন করে কে? পজিটিভ চার্জযুক্ত হোল, বা হোল মানে কি গর্ত। এই গর্তটাই হচ্ছে বিদ্যুৎটা পরিবহন করতেছে, এই গর্ত থাকার কারণে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। ঘটনাটা কি বুঝলা? মানে একটার মধ্যে কি ছিল, ইলেকট্রন বেশি ছিল, আর একটার মধ্যে ইলেকট্রন কি হয়েছে কম। কম, সেই কম থাকার কারণে কি সৃষ্টি হয়েছে? ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে। এই ফাঁকা জায়গাটাকে কি বলা হচ্ছে? হোল। এই ফাঁকা জায়গা থাকার ফলে ইলেকট্রন সেই ফাঁকা জায়গাটা পাশের ইলেকট্রনটা এই ফাঁকা জায়গাটা ভরার চেষ্টা করতেছে, আবার তার পাশে আবার ফাঁকা হয়ে যেতেছে, আবার সেখান থেকে ভরার চেষ্টা করতেছে। তখন এটা কি হইতেছে? প্রায় পরিবাহী হইতেছে, এটা কিন্তু পুরোপুরি পরিবাহী হইতেছে না। ঠিক আছে, শেষ কক্ষপথে যদি তিনটি ইলেকট্রন যুক্ত পরমাণু মিশিয়ে, তিনটি ইলেকট্রন যুক্ত, এখানে আমরা যে কক্ষপথে যদি তিনটি ইলেকট্রন যুক্ত পরমাণু মিশিয়ে একটা সেমিকন্ডাক্টর যখন পরিবাহীতে পরিণত করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে পি ধরনের বা পি টাইপ সেমিকন্ডাক্টর। যেখানে তিনটা মানে সিলিকনের সাথে তিনটা ইলেকট্রনকে যুক্ত করে, বা সর্বশেষ কক্ষপথে যার তিনটা ইলেকট্রন আছে তাকে যুক্ত করে যে পরিবাহীটা সৃষ্টি করা হইলো সেটাকে বলা হইতেছে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এমনিতে আলাদাভাবে এন ধরনের এবং পি ধরনের সেমিকন্ডাক্টর তেমন ব্যবহার ছিল না, কিন্তু যখন এন এবং পি ধরনের সেমিকন্ডাক্টর একটার সাথে আরেকটা যুক্ত করা হলো তখন বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে সবচেয়ে বড় অগ্রগতির সূচনা হয়েছিল। এই নর্মালি শুধু এন এবং শুধু পি যদি আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় সেটার মধ্যে যত না শক্তি, কি করছে, ঘটনাটা ঘটাইছে কেরা? এন এবং পি ধরনের সেমিকন্ডাক্টর একটার সাথে যখন আরেকটা যুক্ত হয়ে যায় তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগতে সবচেয়ে বড় অগ্রগতির সূচনা হয়েছিল।